আমরা লাস্ট ক্লাস পর্যন্ত অ্যাম্ফিবিয়া পর্যন্ত পড়েছিলাম, তাই তো? অ্যাম্ফিবিয়া পর্যন্ত পড়া হয়েছিল। আজকে আমাদের অ্যানিম্যাল ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এটাই লাস্ট ক্লাস, ঠিক আছে? এই ক্লাসটা হলেই আমাদের ইউনিট 1 কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? দেখো, তো পার্টটা যখন শেষ করা হবে আর দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। হ্যাঁ, প্রথমেই বোর্ডের জন্য কি প্যাটার্নে পড়ছি সেটা আমরা অনেক আগে থেকে ধরে রেখেছি, বুঝে রেখেছি যে কি ধরনের কোশ্চেন বোর্ডের এক্সামের জন্য আছে। আর সেক্ষেত্রে নিট, জেন পাস বা এগ্রিকালচারের কোশ্চেন প্যাটার্ন আলাদা। হ্যাঁ, এই জায়গা থেকেও আলাদা রকমের। প্রথম যেমন রেপটাইলস বলতে আমরা বুঝি যে বাংলাতে সরীসৃপ, তাই তো? আর আরো বাংলার অর্থ যদি আমরা সরীসৃপের মানে বুঝতে চাই, তাহলে যারা বুকে ভর দিয়ে চলে তাদেরকে সরীসৃপ বলা হয়। আর সেই জন্য দা ক্রিপিং ভার্টিব্রেটস এখানে লেখাই আছে। আচ্ছা, তো কোনো সময় যদি ক্রিপিং ভার্টিব্রেটস নিয়ে কোনো কথা বলে, রেপ্টিলিয়া না বলে, তাহলে যেন আমরা এটা বুঝতে অসুবিধা আমাদের না হয় যেটা রেপ্টিলিয়ার কথা বলছে, প্রথম। দ্বিতীয়ত, নিটের ক্ষেত্রে বা এগ্রিকালচার পরীক্ষার ক্ষেত্রে একটি কোশ্চেন আসতে পারে, সেটা হলো গোল্ডেন এজ অফ রেপটাইলস, ঠিক আছে? সেখানে মেসোজোয়িক এরা, এটা বোর্ড এক্সামে আসার কোনো সম্ভাবনা নাই, একমাত্র নিট বা এগ্রিকালচার এক্সামের ক্ষেত্রে আসতে পারে গোল্ডেন এজ অফ রেপটাইলস, মেসোজোয়িক এরা। আমরা অ্যাম্ফিবিয়ানের ক্ষেত্রেও পেয়েছিলাম, তাই না? এই ধরনের গোল্ডেন এজ মানে এই যে মেসোজোয়িক এরার কথা বলা হচ্ছে, তখন যদি আমরা দেখি পৃথিবীতে অ্যানিম্যালের দিক দিয়ে তো অ্যাম্ফিবিয়া পর্যন্ত এসছে, আমরা তো জানি। মানে তার পরের দুটো গ্রুপ এখনো কিন্তু নেই, অ্যাভিস মানে পাখিদের কেউ কোথাও নাই, আর ম্যামেলস এর কেউ নেই, ঠিক আছে? তাহলে অ্যাম্ফিবিয়া আছে, আর জলে তখন পিসেস বা মানে কন্ডেক্টিস সস্টিকটিস মাছেদের গ্রুপটা রয়েছে। আর ওই জল আর ডাঙা করছে তখন অ্যাম্ফিবিয়া, ঠিক আছে? এই অবস্থায় রেপটাইলস আসছে। আমাকে ক্লাসিফিকেশন বুঝতে গেলে বারবার আমি যা বলি যে আমাকে ইভলিউশনটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমার ক্লাসিফিকেশন ভালো বুঝতে পারবো। আমরা যদি একবার অ্যানিমেলের জায়গাটা দেখলাম, আমরা যদি আমরা প্ল্যান্টের জায়গাটা দেখি, তাহলে এই পর্যন্ত কারা এসছে? দেখো, ব্রাউফাইটা এসছে, এই পর্যন্ত এসছে পৃথিবীতে। প্ল্যান্ট বলতে ব্রাউফাইটা, অ্যালগি জলে রাজ করছে তখন, আর এই ডাঙাটা ফাঁকা পেয়ে ব্রাউফাইটা মোটামুটি ডাঙার দিকে এসছে। ভিজে স্যাঁতসেঁতে পরিবেশ, রিপ্রোডাকশনের জন্য জল লাগে, আর সেই জন্য জলের কাছাকাছি বা ভিজে স্যাঁতসেঁতে পরিবেশে এরকম জায়গা জুড়ে আছে। তোমাকে ভাবতে হবে যে তখনও কিন্তু রেপটাইলস পড়ছি মানে টেরিডোফাইটা এসছে, ফার্স্ট ল্যান্ড প্ল্যান্ট। যখন আমরা টেরিডোফাইটাকে বলছি, ফার্স্ট ল্যান্ড অ্যানিম্যাল রেপটাইলস কে বলছি। বোঝা গেল? দুটোকে কম্পারিজন করতে হবে তোমাকে, যে এক ধাপ থেকে যেমন প্ল্যান্টরা আসছে, তেমন এক ধাপ থেকে অ্যানিম্যালরা আসছে। এই দুটো লাইন তোমাকে কম্পারিজন করে যেতে হবে, তোমাকে বুঝতে সাহায্য করবে। এবার দেখো ভেবে, যদি ফার্স্ট ল্যান্ড অ্যানিম্যাল বলি, তাহলে সেই পরিবেশে গাছেদের কি প্রাধান্যতা আছে? গাছ কি আছে? অ্যাঞ্জিওস্পার্ম আর জিমনোস্পার্ম নেই। তার মানে আমরা আমাদের চারিপাশে যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছি বড় বড়, সেই সমস্ত গাছগুলোর কেউ নেই। টেরিডোফাইটাই তখন অনেক বড় সাইজের। আর টেরিডোফাইটা তখন, তুমি যদি জুরাসিক পার্ক সিনেমা দেখো, তাহলে রেপটাইলস এর কথা চলছে, আর তার পিছনে ব্যাকগ্রাউন্ডে রয়েছে গ্রাফিক্স ডিজাইনে রয়েছে টেরিডোফাইটা। তাহলে যারা সিনেমা বানায়, যথেষ্ট পড়াশোনা করে স্টাডি করে বানাতে হয়, না তো তারা আম গাছ, জাম গাছ, বট গাছ, সত্য গাছ দিয়ে দিত, তাই না? সিনেমাতে কেউ দেয়নি। জানে যে সেই টাইমে কারা রয়েছে পৃথিবীতে, সেই ধরনের কিন্তু গ্রাফিক্সও দিতে হবে, তারপরেই সিনেমাটার লজিক্যালি সাইন্টিফিক্যালি ঠিক হবে। যেহেতু এগুলো একটু অন্য ধরনের সিনেমা, এটা তো কমার্শিয়াল সিনেমা নয়, দুসুম দুসুম করলো আর মিটে গেল, প্রচুর পয়সা ইনকাম হয়ে গেল, এমন তো নয়। এগুলো একটু অন্য ধরনের সিনেমা। যাই হোক, যেটা বলতে চাইছিলাম সেটা হলো, পৃথিবীর মেজর অংশে তখন গাছপালা নেই। তার মানে একটা ডিজার্ট কন্ডিশন তখন পৃথিবী জুড়ে চলছে, মানে মরুভূমি অঞ্চল, মানে গাছপালা নেই, প্রায় মরু অঞ্চল। সেই রকম পরিবেশে এরা ফার্স্ট ল্যান্ড অ্যানিম্যাল হিসাবে আসছে। এবার তাহলে বুঝে নাও তাদের ক্যারেক্টার কেমন হওয়া উচিত, তাই না? যেখানে পানীয় জলের ব্যাপক অভাব আছে। কারণ কি, সমুদ্রের জলে জীবনের সৃষ্টি হলেও সমুদ্রের জল আলাদা বিষয়, আর আমাদের জন্য যে ফ্রেশ ওয়াটার বা যেটা পানীয় জল, সেটা পুরো আলাদা বিষয়।
তাহলে সমুদ্রের জলের প্রচুর প্রচুর ব্যাপার স্যাপার থাকলেও খাবার মতো সেই জল কিন্তু তখনও সেই লেভেলে আসেনি, কারণ গাছ নেই সেই লেভেলে যারা মাটি থেকে তুলে জলটাকে ইভাপোরেট করাবে এবং বৃষ্টিপাত করাবে, তাই না? তো গাছেদের তো ভূমিকা আছে। তো গাছ যদি সেই লেভেলে না থাকে, সেই লেভেলে জলও নাই, সেই পরিবেশে এরা প্রথম ফার্স্ট ল্যান্ড অ্যানিমালস হিসাবে আসছে পুরোপুরি ভাবে। কারণ অ্যাম্ফিবিয়া তখন তো ডাঙায় জলে করছে, এরা পুরোপুরি ভাবে আসছে। বুঝতে পেরেছি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি আছে, মানে কি পরিবেশে এরা পৃথিবীতে আসছে। তাহলে জলের যদি ক্রাইসিস থাকে, এদের যে অ্যানিমাল গুলোকে আমরা পাবো, এদের যে মেম্বার গুলোকে আমরা পাবো, ম্যাক্সিমামই সবই কিন্তু ওই প্ল্যান্টে যেমন জেরোফাইটিক অ্যাডাপ্টেশন বা জাঙ্গল উদ্ভিদের যেমন সব বৈশিষ্ট্য দেখায়, মরুয়াঞ্চলে বসবাসকারী প্রাণীদের বৈশিষ্ট্য আমরা রেপটাইলস এর মধ্যে পাবো। বোঝা গেল? রেপটাইলস এর মধ্যে এই যে ম্যাক্সিমাম পরিমাণ রেপটাইলস যাদেরকে আমরা দেখি, হ্যাঁ, তারা কিন্তু বিশেষত মরু অঞ্চলের ক্যারেক্টারকে বহন করে। আমরা বলছি না যে এখানে থাকে না, থাকে, অনেকেই থাকে, কিন্তু মরু অঞ্চলের ক্যারেক্টারকে বহন করে তারা প্রথম পৃথিবীতে এসেছিল। ঠিক আছে, এবার একটা করে ক্যারেক্টার আমরা দেখি, তাহলে বুঝতে পারবো। রেপটাইলস এখনো কোল্ড ব্লাডেড চলছে। অ্যাম্ফিবিয়াতে পেয়েছি আমরা, পয়কিলোথার্মিকের কথা বলেছি, বডি টেম্পারেচার নিজেরা রেগুলেট করতে পারে না, যেমন বাইরের টেম্পারেচার তেমন ভিতরের টেম্পারেচার, তাহলে নতুন করে বলার কিছু নাই, টেম্পারেচার বডি নিয়ন্ত্রণ করতে পারে না, তার মানে হাইপোথ্যালামাস যে ওয়েল ডেভেলপড না, সেটা এখান থেকেই প্রমাণ হয়। ঠিক আছে, এই নিয়ে আমি আর কথা বলবো না, কারণ অ্যাম্ফিবিয়াতে আমরা বলে রেখেছি যা কথা বলার। সেকেন্ড, স্কিন ইজ ড্রাই, রাফ অ্যান্ড উইদাউট গ্ল্যান্ডস, বিয়ারিং এপিডার্মাল স্কেল অর স্কুটুস। দেখো, ব্যাপারটা হলো যে এপিডার্মাল, প্রথমত স্কিন আছে, স্কিনের উপরে আবার আঁশ দিয়েছে। কেন? যাতে ঘেমে না যায়, যাতে ঘেমে জল না বেরিয়ে পালিয়ে যায়। তাহলে বাইরের প্রচুর টেম্পারেচার, তাহলে সেই টেম্পারেচার বাড়লেই আমরা ঘামবো বেশি, ঘামলেই জল বেরিয়ে পালিয়ে যাবে। আর সেই জন্য যাতে না এই ঘটনাটি ঘটে, সেই জন্য স্কিনের উপরে এক্সট্রা একটা কাভারিং দিয়েছে, স্কেল দিয়ে দিয়েছে। এবার কাউরির ক্ষেত্রে স্কুটুস দিয়েছে। স্কুটুস মানে কি? দেখো ওই কচ্ছপের যেটা আছে না উপরে খোসাটা, ওইটা। এবার তোমার মনে হতে পারে কচ্ছপ আর শামুক কি তাহলে একই? এরকম ভেবো না, যেন ওরা নন ভার্টি, মানে ওরা এরা ভার্টিব্রেটস, অনেক আগে চলে এসছে, অ্যাডভান্স লেভেল। ঠিক আছে, ওদেরও একটা উপরে খোলা আছে বলে তোমার মনে হচ্ছে না একই, ওসব পুরোই আলাদা জিনিস, তাই না? ওরা নন কর্ডাটার দলে আছে, আর এরা কর্ডাটার আন্ডারে হাইয়েস্ট, যারা অ্যাডভান্স লেভেল ভার্টিব্রাটা, তাদের আন্ডারে চলছে। তাহলে কচ্ছপের ওপরে যেটা পাচ্ছি সেটা হলো স্কুটুস, আর আমরা ওখানে যেটা পেয়েছিলাম সেটা হলো সেল, তাই না? কাভারিংটা সেল, ম্যান্টেলের উপর সেল ছিল। শামুকের বলছি, শামুক ঝিমুক গুগলি ওদের কথা বলছি, আলাদা জিনিস। তাহলে স্কেল বুঝলাম, স্কুটুস বুঝলাম। উইদাউট গ্ল্যান্ড, গ্ল্যান্ড থাকবে কোথায়? আর স্কিন থাকবে, তারপরে না সোয়েট গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড সব স্কিনের উপরে থাকবে। তো গ্ল্যান্ডই তো নেই, থাকবে কি করে? স্কেল দিয়ে তো ঢেকে দিয়েছে, তাহলে আঁশ দিয়ে ঢেকে দিয়েছে, তাহলে স্কেল কি করে থাকবে? তা থাকতে পারছে না। আচ্ছা, স্নেকস অ্যান্ড লিজার্ডস সেট দেয়ার স্কেলস অ্যাজ স্কিন কাস্ট। মানে অ্যাকচুয়ালি যে বিভিন্ন ধরনের টিকটিকি, গিরগিটি বা সাপ, এদের জন্য উপরের আঁশের লেয়ারটাই কিন্তু স্কিনের মতো করে কাজ করে। মানে তাদের তাদের স্পর্শ বা যা বলছো, যা বলি আমরা, অনুভবের মতো সমস্ত ফিচার্স কিন্তু স্কেল থেকেই পেয়ে যায় তারা। তাদের বোঝার জন্য স্কিন পর্যন্ত যেতে হয় না। আর একটা নির্দিষ্ট টাইম পর পর স্কেলকে চেঞ্জ করে, একটা ভ্যালিডিটি আছে, সেই জন্য খোলস ছাড়ার গল্প আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, কারণ স্কেলটার ভ্যালিডিটি শেষ হয়ে যায় একটা টাইম পর পর। তাহলে উপর দিকে স্কেল গুলো নষ্ট হয়ে যাবে, নিচে থেকে স্কেল গ্রো করে যাবে, উপরে স্কেলটা খুলে ফেলে দেবে, সেটাকে আমরা বলি খোলস ছাড়ছে। ঠিক আছে, তো এটা এদের কিন্তু চলে ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে। আচ্ছা, দে ডু নট রেসপায়ার বাই মিনস অফ গিলস। ফুলকা বা ফুসফুস দিয়ে এটা শ্বাসকার্য কি করে চালাবে? এটা জল থেকে চলে এসছে, তো এটা তো পুরো ডাঙায় চলে এসছে, তার মানে পুরোপুরি ভাবে লাংস থাকা, উপস্থিতি এদের কাছে বৈশিষ্ট্য হিসেবে এলো। আমরা ব্যাঙের ক্ষেত্রে দেখছিলাম বা অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে দেখছিলাম যাদের গিলসও রয়েছে, লাংসও রয়েছে, আবার স্কিন দিয়েও তারা রেসপায়ার করছে। মেঘ ডাকছে মনে হচ্ছে, স্কিন দিয়েও তারা রেসপায়ার করছে। ঠিক আছে, তো এখানে কিন্তু পুরোপুরি লাংসের থ্রু দিয়ে রেসপায়ার করছে, যেহেতু পুরোপুরি তারা ল্যান্ড অ্যানিম্যাল হয়ে গেছে। ওকে, স্কাল ইজ মোনোকন্ডাইলিক। মানে মোনোকন্ডাইলিক মানে হলো অক্সিপিটাল কন্ডাইল। আমরা এখনো পড়িনি, আমরা যখন নার্ভাস সিস্টেম পড়বো তখন পড়বো অক্সিপিটাল কন্ডাইল বলে একটি অংশ, যেটা এই যে স্পাইনাল কর্ড যখন ব্রেনে ঢুকছে না, ওখানে মানে কি বলবো, ক্যাভিটি আছে, সেই ক্যাভিটির থ্রু দিয়ে স্পাইনাল কর্ড ঢুকছে। হ্যাঁ, তো যদি একটাই কন্ডাইল হয় তখন বলা হয় অক্সিপিটাল কন্ডাইলের সংখ্যা এক, এদের রয়েছে মোনোকন্ডাইলিক। এরপরে আমরা ডাইকন্ডাইলিকও পাবো। হ্যাঁ, মানে দুটো অক্সিপিটাল
কন্ডাইল রয়েছে, এরকম জায়গা আমরা পাবো। অক্সিপিটাল কন্ডাইল একটা থাকলে একটা সুবিধা হয়, সেটা হলো তারা ঘাড়ের মুভমেন্ট করতে পারে, এটা একটা বড় সুবিধা হয়। আমাদের দুটো থাকার জন্য আমরা কিন্তু ঘাড়ের মুভমেন্ট করতে পারি না, মানে আমাদের ঘাড় ম্যাক্সিমাম এই লেভেলে আর ম্যাক্সিমাম এই লেভেলে যাবে, আমরা কিন্তু পিছন দিকে নিতে পারবো না। মানে 180 ডিগ্রি মুভ করে পিছন দিকে বা 360 ডিগ্রি মুভমেন্টের যে ব্যাপার, বেশি হয়ে গেল না, 180 মানে উল্টো দিকে মুভ করে ভূত যেমন নিয়ে যেতে পারে, সেরকম করে মুভমেন্ট আমরা করতে পারবো না, কিন্তু পাখিরা আরামসে করতে পারবে। ঠিক আছে, তো সেই জায়গাগুলো দেখবো আমরা, এখন রেপটাইলস আছি কিন্তু দেখবো আমরা পরে। আচ্ছা, নেক্সট রয়েছে হার্ট। দেখো হার্টের ক্ষেত্রে আমরা অ্যাম্ফিবিয়া পর্যন্ত পড়েছিলাম 3 চেম্বার হার্ট, আর এখানে এসে পাচ্ছি আমরা ইনকমপ্লিট 4 চেম্বার হার্ট। তার মানে আমরা দুটো অরিকেল পাবো, মানে অলিন্দ দুটো পাবো, আর নিলয়ের ক্ষেত্রে একটা অর্ধ বিভক্ত নিলয় পাবো। ঠিক আছে, এরকম করে তাহলে দুটো অরিকেল পাচ্ছি আমরা, আর ভেন্ট্রিকেলটা ইনকমপ্লিট ভেন্ট্রিকেল পাচ্ছি। আমরা সেটা মাধ্যমিক লেভেলে ইভলিউশন করার সময় আমরা পড়েছি, একদম মাছেদের ক্ষেত্রে, অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে, রেপটাইলস এর ক্ষেত্রে এবং অ্যাবিসের ক্ষেত্রে পরপর আমরা কম্পারিজনটা টানতাম, দিয়ে বলতাম যে এইভাবে হার্টের ইভলিউশনারি চেঞ্জ হয়েছে, তাহলে আমরা মানতেই পারি বা বলতেই পারি এরপরে 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 এরা এসছে। ঠিক আছে, তো সিম্পল ব্যাপার আমরা আগেই পড়ে এসেছি যে ইনকমপ্লিট 4 চেম্বার হার্ট এদের রয়েছে। আমি একটু চাপের মধ্যে রয়েছি কারেন্ট চলে যাওয়া নিয়ে। ঠিক আছে, চলো আরবিসি আর নিউক্লিয়েটেড। হ্যাঁ, আরবিসির মধ্যে নিউক্লিয়াস রয়েছে। আর নিউক্লিয়াস থাকার অর্থ কেন বলছি আমরা বারবার, কারণ আমরা আমাদের কাছ পর্যন্ত শেষ পর্যন্ত এসে দেখবো যে আমাদের আরবিসি নন নিউক্লিয়েটেড, নিউক্লিয়াস বিহীন পরিণত আরবিসি, আমাদের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে না, কিন্তু এই জন্যই এদের ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে এদের আরবিসিতে নিউক্লিয়াস আছে। ওকে, কিডনিতে রয়েছে মেটানেফ্রিক নেফ্রন। আমরা প্রোটোনেফ্রিক, মেটানেফ্রিক আর নেফ্রিক বা ইউনেফ্রিক 3 রকমের ভাগ বলছি বারবার। নেফ্রন যেটা আমরা মাধ্যমিক লেভেল ক্লাস 9-এ এঁকে এসেছি, সেই নেফ্রনের প্রথম দিকে একদম প্রিমিটিভ টাইপের নেফ্রন যখন আমরা দেখছি তখন সেটাকে প্রোটোনেফ্রিক বলা হচ্ছে। মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছে যেদের নেফ্রনের অ্যাডভান্টেজ লেভেল মাঝামাঝি পর্যায়ে এসে মেটানেফ্রিক বলছি, এবং তারপরে গ্রুপে গিয়ে আমরা একদম নেফ্রন বলতে, ট্রু নেফ্রন বলতে যা বোঝায় সেটা আমরা পাবো। তার মানে নেফ্রনের ডেভেলপমেন্ট চলছে, বা এক্সক্রেটরি সিস্টেমের যে ইউনিট রয়েছে সেই ইউনিট কিন্তু এখানে আস্তে আস্তে ডেভেলপ করছে। ওকে, 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভ পরিবর্তন এলো। আমরা অ্যাম্ফিবিয়া যখন পড়ছিলাম আমরা 10 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ হলো করোটিয় স্নায়ু, মস্তিষ্ক থেকে বেরিয়েছে বা ঢুকেছে এমন নার্ভের সংখ্যা আমরা পড়ছিলাম আগের গ্রুপে, যখন বলছিলাম 10 জোড়া। বারবার জোড়ার কথা হচ্ছে কারণ আমাদের বডি হলো দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম, তাই না, বাই ল্যাটারালি সিমেট্রিক্যাল, সেই জন্য সব জোড়ায় জোড়ায় বলা হচ্ছে। এখানে এসে কিন্তু 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভ চলে এলো, এরপরের গ্রুপগুলোতে সবই 12 পেয়ার্সই থাকবে। তাহলে অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে 10 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভ পেলাম, এখানে 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভ পাচ্ছি, মানে মস্তিষ্কে ঢুকেছে অথবা বেরিয়েছে এমন নার্ভের সংখ্যা মোট 12 জোড়া। ঠিক আছে, আচ্ছা, এয়ার কনসিস্ট অফ 3 পার্ট, এক্সটার্নাল, মিডিল অ্যান্ড ইন্টারনাল। আমরা আমরা যখন এর আগের গ্রুপ দেখছিলাম না, তখন আমরা দেখেছিলাম যে ইনার ইয়ার এক্সটার্নাল ইয়ার ছিল না, বহিঃকর্ণ ছিল না, না শুধু এটা বহিঃকর্ণ নয়, এই যে ছিদ্রটা এটা বহিঃকর্ণের অন্তর্গত, এটা ছিল না, আমরা বলেছিলাম জাস্ট ছিদ্র থাকে। হ্যাঁ, এখানে এসে দেখতে পাচ্ছি যে তাদের এক্সটার্নাল লেয়ার, মিডিল লেয়ার, ইনার ইয়ার সবই রয়েছে। ঠিক আছে, তো এই হলো এদের বৈশিষ্ট্য মোটামুটি চলছে। আচ্ছা, আর যেটা বলার রয়েছে এখানে, হ্যাঁ, ক্লোয়াকা। ক্লোয়াকা আমরা আগেই আলোচনা করে নিয়েছি যখন আমরা মাছ পড়ছিলাম, ক্লাস পাড়ার ক্লোয়াকা দুটো অংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তো সেই ক্লোয়াকা এদের ক্ষেত্রে প্রেজেন্ট রয়েছে। আরেকটি ব্যাপার রয়েছে, সেটা হলো এরা ওভিপেরাস, মানে এরা ডিম পাড়ে। দেখো 3 রকমের প্রাণী আছে, একটা হলো ওভিপেরাস, একটা হলো ভিভিপেরাস। ভিভিপেরাস কথাটা আমরা শুনেছি জরায়ুজ, তাই না, আর একটা হলো ওভোভিভিপেরাস। 3 রকমের প্রাণী হয়। ঠিক আছে, ব্যাপারটা কি, ব্যাপারটা হলো যারা ডিম পারে তারা হলো ওভিপেরাস। ঠিক আছে, ডিম পারে মানে তারা ফার্টিলাইজড এগকে তারা রাখে একটা সেলের মধ্যে, ক্যালসিয়াম কার্বনেট সেলের মধ্যে রেখে দেয়, তারপরে তারা যখন ডিমটা ফাটে তারা ম্যাচিওর বাচ্চাকেই কিন্তু মানে ম্যাচিওর বাচ্চাই কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে। এই ধরনের, মানে সোজা কথায় যারা ডিম পারে তারা ওভিপেরাস। ঠিক আছে, আচ্ছা, ভিভিপেরাস কারা?
একে জরায়ুজ বলা হয় বাংলায়। দেখো মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা ভিভিপেরাস, আমাদের ক্ষেত্রে ফিমেল মেম্বারকে যদি একবার ভাবি আমরা, তাহলে ফিমেল মেম্বারের ক্ষেত্রে এটা ইউটেরাস বা জরায়ু, গোদা বাংলায় বাচ্চা ঘর, ঠিক আছে, ইউটেরাস ফ্যালোপিয়ান টিউব এসব আঁকছি না। তবে এর মধ্যে বাচ্চাটা থাকে, ইউটেরাসের মধ্যে বাচ্চাটা থাকে, এবং সেই বাচ্চাটার গঠনগতভাবে দেখি, যদি আমরা এটা গঠনগতভাবে দেখি, তাহলে উইথ প্লাসেন্টাল কানেকশন বাচ্চাটার সঙ্গে লাগানো আছে, প্লাসেন্টা লাগানো আছে, অমোরা, অমোরা বা প্লাসেন্টাল কানেকশন দিয়ে কানেক্ট করা আছে। যদি এই ধরনের বিষয় হয় তাহলে তারা ভিভিপেরাস, এরা ম্যাচিওর বাচ্চাকে প্রসব করবে। ম্যাচিওর মানে 18 বছর বয়সী নয়, ম্যাচিওর মানে হলো যা যা থাকার কথা সেই রকম, মানে দুটো কান, একটা নাক, দুটো চোখ, দুটো পা, দুটো হাত, যা যা থাকার কথা সব নিয়ে বাচ্চা প্রসব করবে, তাদেরকে বলা হয় ভিভিপেরাস। আমরা যখন ম্যানগ্রোভস পড়েছিলাম ক্লাস 10-এ, তখন ভিভিপেরাস মানে ভিভিপেরিটি বা ভিভিপেরাস জার্মিনেশন বা জরায়ু অঙ্কুরোদ্গমের কথা আমরা শুনেছিলাম। হ্যাঁ, যাই হোক সেসব কথা পরে আলোচনা হবে। সেই কথা থেকে মানে ওই এইটা থেকেই ওইটা এসছে, যারা ম্যাচিওর বাচ্চা প্রসব করে, মানে ওরাও ফলের মধ্যে থাকা অবস্থায় বীজটাকে অঙ্কুরিত করে দেয়, দিয়ে ডাইরেক্টলি ফেলে দেয়। তার মানে কি ম্যাচিওর অবস্থায় ফেলে দিল, মানে হলো সমুদ্রে কেন যাচ্ছি আমরা ওইসব জায়গায়, এখানে ফিরে এসো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এমব্রায়োটা রয়েছে, সেই এমব্রায়োটা প্লাসেন্টাল কানেকশন দিয়ে যুক্ত করা আছে। তাহলে যখন প্রসব হয় তখন ভ্যাজাইনাল রিজিয়ন দিয়ে এই ম্যাচিওর বাচ্চাটা প্রসব করে। এখানে প্লাসেন্টাল কানেকশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় ভিভিপেরাসের ক্ষেত্রে। আর ওভোভিভিপারাসের কেসটা কি, এটা মুছে দেবো, এখানেই থাকবে, কিন্তু এদের প্লাসেন্টাল কানেকশন নাই, প্লাসেন্টাল কানেকশন ছাড়া রয়েছে এখানে। যার মানে দাঁড়ালো যে এখানে যে বাচ্চাটি রয়েছে সেই বাচ্চাটি এখানে ডেভেলপ করছে, এর মধ্যে রয়েছে। এখন প্রশ্ন মাথায় আসতে পারে, স্যার তাহলে খাবার দাবার কোথা থেকে পাবে, এখানে কানেকশন নাই তো কিছু। হ্যাঁ, এরা ইউটেরাস থেকে এরা অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়, হ্যাঁ অ্যাবজর্ব করে নেয়, ইউটেরাস থেকে এরা খাবার দাবার সব অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, হাঙর রয়েছে এই দলে যারা এরকম বাচ্চা প্রসব করে, ঠিক আছে, ডাইরেক্টলি মানে ভিতরেই থাকে, মায়ের মাতৃগর্ভে যাকে বলি আর কি, ইউটেরাসের মধ্যে থাকে, এবং সেখান থেকে ম্যাচিওর বাচ্চাটা প্রসব করে ছোট ছোট। ঠিক আছে, তো এইটাই হলো এটা। যাই হোক, আমরা আছি আপাতত এখানে ওভিপেরাস, এই যে কথা বলা হচ্ছে এদের, এই গ্রুপে রয়েছে ওভিপেরাসের মেম্বাররা। আচ্ছা, এখানে আরেকটি কথা পাবো আমরা, সেটা হলো ম্যাক্রোলেসিথাল বা পলিলেসিথাল বলে একটি কথা পাবো। লেসিথাল মানে হলো কুসুম, ডিমের মধ্যে কুসুমের পরিমাণ কত সেই অনুযায়ী নির্ভর করে বিভিন্ন ভাগ করা হয়। যেমন মানুষের ক্ষেত্রে যদি ডিম্বাণুর কথা বলি, ডিম না, ডিম্বাণু কথা যদি বলি, মানে ফিমেল গ্যামেটের কথা বলি, তাহলে তখন বলবো অ্যালেসিথাল আর মাইক্রোলেসিথাল। মানে অ্যাবসেন্ট, মানে কুসুম নেই, অথবা মাইক্রো মানে খুব অল্প পরিমাণে আছে, সেই জন্য অ্যালেসিথাল বা মাইক্রোলেসিথাল বলা হয়। কিন্তু আমরা যখন কোনো সরীসৃপের বা পক্ষীর কথা বলছি, যখন অমলেট অমলেট করে খাচ্ছি, তখন না কুসুমে ভর্তি আছে, তার মানে অনেক কুসুম আছে, তাহলে সেক্ষেত্রে পলিলেসিথাল অথবা ম্যাক্রোলেসিথালের কথা চলছে। ঠিক আছে, আমরা এখন একবার শুনলাম, আমরা ক্লাস 12-এ গিয়ে হিউম্যান রিপ্রোডাকশনে গিয়ে আবার শুনতে পাবো এই কথাগুলো। ঠিক আছে, তার মানে এখানে যে লেসিথাল বা কুসুমের পরিমাণ সেটা অনেকটা বেশি, এই জন্য পলিলেসিথাল বা ম্যাক্রোলেসিথালের কথা এখানে বলা হচ্ছে। ওকে, কি করে কুসুম? নিউট্রিয়েন্ট সাপ্লাই করে, খাবার দাবার সাপ্লাই করে। একটা ডিমকে কতদিন ভিতরে থাকতে হবে এখন ঠিক নাই, বিভিন্ন প্রজাতির জন্য বিভিন্ন রকম। যখন জুরাসিক পার্ক সিনেমা দেখছো, তখন যখন যে ওই আবারও সিনেমাগ্রাফি যখন দেখানো হচ্ছে, তখন ওই যে ডিমগুলো, মানে ওই যে যারা ঘুরতে গিয়েছিল তারা দেখছে ডিমগুলো আস্তে আস্তে ফেটে বেরিয়ে আসছে, বহু কাল আগেকার ডিম, তারা এখন ফেটে বেরিয়ে আসছে। তারা এত কাল ধরে ছিল কি করে, বেঁচে ছিল তো, তাহলে ওই কুসুমটা তাদের খাবারটাকে সাপ্লাই করেছিল। বোঝা গেল? তার মানে কুসুম এদেরকে খাবারটা সাপ্লাই করবে যতদিন পর্যন্ত এই ফার্টিলাইজড এগটা ভেতরে আছে। এই হলো এদের মোটামুটি ক্যারেক্টার। ঠিক আছে, এইবার এদের ক্ষেত্রে আমাদের দু চারটে বিষয় একটু একটু এক্সট্রা পড়তে হবে। সেটা কি? সেটা হলো যে 4 ফিচার, এই 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 ছবিটা আমাদের লাগবে, এই ছবিটা একটু দেখে নিও। মানে এই যা বৈশিষ্ট্যগুলো বললাম, একটা কুমিরের ছবি দেওয়া আছে, তার ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলোকে আমরা সব পাচ্ছি। ঠিক আছে, যাই হোক, এখানে হার্টের সেই কম্পারিজনটা দেওয়া আছে যেটা আমরা মাধ্যমিক লেভেলে পড়েছিলাম, সেই হার্টের কম্পারিজনটা এখানে দেওয়া আছে, একবার দেখে নেবে। এখানে রেপটাইলস এর ক্ষেত্রে যে সাবক্লাস রয়েছে সেটা দেওয়া আছে, পরবর্তী টাইমে আমি এগুলোকে উড়িয়ে দেবো, সাবক্লাস গুলো যেহেতু আমাদের লাগছে না। এটা মেনলি নিটের বেশি, মানে নিটের জন্য, কিন্তু এনসিইআরটি বেস না, এটা ডিটেলে করা আছে, সেই জন্য আমরা এটাকে প্রডিউস করেছি, এটা বোর্ডের জন্য না। আমরা শুধু
প্রচুর ছবি দেখানোর সুযোগ থাকবে বলে এটাকে করতে বলেছিলাম। যাই হোক, আমাদের যেটা লাগছে একদম লাস্ট এখানে গিয়ে, সেটা হলো 4 ফিচার্স মেক রেপটাইলস ট্রু ল্যান্ড অ্যানিমালস। এই যে আমরা বলছি ফার্স্ট ল্যান্ড অ্যানিম্যাল, আমরা রেপটাইলস কে বলছি, তার কিছু ক্যারেক্টার থাকবে যার জন্য আমরা বলতে পারছি যে এরা পুরোপুরি ভাবে, এরা স্থায়ী ভাবে হয়ে গেল এরা ল্যান্ড অ্যানিম্যাল। তো কি জন্য বলছি? প্রথমেই ইন্টারনাল ফার্টিলাইজেশন। আমরা এতক্ষণ পর্যন্ত মাছেদের কাছে এসে এবং ব্যাঙেদের কাছে এসে আমরা পাচ্ছিলাম এক্সটার্নাল ফার্টিলাইজেশন, ডিম্বাণু এবং শুক্রাণু জলে ছেড়ে দিচ্ছিল, সেখানে ফার্টিলাইজেশন হচ্ছিল। এখানে এসে প্রথম আমরা পাচ্ছি ইন্টারনাল ফার্টিলাইজেশন। দেখো কমডিকথিসে কি করেছিল সেটা নিয়ে ভাবনা চিন্তা করলে হবে না, ওরা সমুদ্র জলে থাকার জন্য একটু গন্ডগোল করেছে। যাই হোক, নর্মালি কিন্তু ব্যাপারটা হলো যে ইন্টারনাল ফার্টিলাইজেশন হওয়া মানে ফিমেল বডির মধ্যে বাচ্চা প্রসব করানোর যে গল্প, অন্ততপক্ষে ফার্টিলাইজেশন করানোর গল্প, সেটা কিন্তু একমাত্র যারা ল্যান্ড অ্যানিমাল তাদের ক্ষেত্রেই সম্ভব। তো এরা স্থলজ হলো, তার একটি বৈশিষ্ট্য হয়ে গেল যে ইন্টারনাল ফার্টিলাইজেশন বা অন্তর্নিষেক সম্পন্ন করা। বোঝা গেল? তা বহির্নিষেক করতে গেলে কি জল লাগবে, আর জল তো নাই বলছি, ক্রাইসিস আছে, সেই জন্য এই বিষয়টি রয়েছে। 2 নম্বর, দ্য অ্যামনিয়ন দ্য অ্যামনিয়ন encloses the embryo and provides its a watery environment during development. Therefore, embryos does not need watery environment. মানে কি? দেখো মানুষের কথা যদি বলি, এই তো প্লাসেন্টাল কানেকশন রয়েছে মানুষের, এই যে এমব্রায়ো বা ফিটাস যাই বলো না কেন, 2 মাস পর্যন্ত জাইগোট ফর্ম করার পর 2 মাস পর্যন্ত তাকে এমব্রায়ো বলা হয়। 2 মাসের পর থেকে যতদিন না বাইরে বেরোচ্ছে, ল্যান্ড করছে, ততদিন ফিটাস বলা হয়। এই পর্যন্ত বাচ্চাটা একটা স্যাক বা থলির মধ্যে আবদ্ধ করা আছে, আর যেটা একটি লিকুইড পদার্থে ভর্তি করা আছে, যাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। এখানে অ্যামনিয়ন, কোরিয়ন এ সমস্ত লেয়ার আছে, অত জেনে লাভ নাই, 12 এ পড়বো। সোজা কথায় এখানে অ্যামনিওটিক ফ্লুইড বলে একটি ফ্লুইড রয়েছে, যার মধ্যে বাচ্চাটা চোবানো আছে, গোদা বাংলায় ডোবানো আছে। তুমি এখন মনে মনে ভাবছো এই বাবা পচে যাবে না তো? মানে পচে যাবে না তো, অনেকের মনে হতে পারে যে এরকম জলের মধ্যে চুবিয়ে রাখা আছে, তো পচে যাবে না তো? বাকি এটা ফেটে গেলে বাচ্চাটা মরে যাবে। ধরো একজন মহিলা, ধরো 8 মাসের প্রেগনেন্ট, ঠিক আছে, মানে প্রায় লাস্টের দিকে চলে এসছে, 9 মাস 10 দিনে তার ডেলিভারি হবে মোটামুটি, প্লাস মাইনাস। তাহলে সেই টাইম পিরিয়ড ধরো মহিলাটি পড়ে গেছে বাথরুমে, আর পেটে আঘাত লেগেছে, আর আঘাত লাগার ফলে এই 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 যে এই যে চেম্বার, মানে এই যে স্যাকটা না, থলিটা, ওটা ফেটে গেছে, যে জলটা সব বেরিয়ে গেছে। মা কাকিমারা লোকাল ল্যাঙ্গুয়েজে বলে জল খসে গেছে। মা কাকিমারা লোকাল ল্যাঙ্গুয়েজে বলবে যে জল খসে গেছে, ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে, বাচ্চাটাকে বের করতে হবে, নাহলে বাচ্চাটা তো মরবেই মরবে, আর মাও মারা যেতে পারে যদি আর একটু বেশি টাইম ধরে এ থেকে যায় এখানে। কেন? কারণ এটাই তাকে টিকিয়ে রেখেছিল, এই ফ্লুইডটাই তাকে টিকিয়ে রেখেছিল। এই ফ্লুইডটা না থাকার অর্থ হলো বাচ্চাটার সমস্ত রকমের ফেসিলিটি থেকে বঞ্চিত হবে এরপর, সমস্ত রকমের। সুতরাং এটাকে ইমিডিয়েটলি বার করতে হবে। এটা বেশিক্ষণ থাকা মানে বাচ্চাটা তো মরেই যাবে। আর একটা মরা মাংসপিণ্ড, একটা মাংসপিণ্ড এরকম অবস্থায় যদি মায়ের গর্ভে থেকে যায়, তো ইনফেকশন হবে খুব তাড়াতাড়ির মধ্যে, এবং মায়ের ক্ষেত্রেও জীবনহানি ঘটতে পারে। আমরা এত আলোচনা করছি কেন? আমরা বলছি যে এদের ক্ষেত্রে ইন্টারনাল ফার্টিলাইজেশন হচ্ছে, কিন্তু একটা ফেসিলিটি এখানে দিয়ে রেখেছে, সেটা হলো এই যে অ্যামনিওটিক ফ্লুইডের যে চেম্বার, সেটা ওয়াটারি এনভায়রনমেন্টকে দিয়েছে। যেটা ইন্টারনাল ফার্টিলাইজেশন করতে গেলে একটা জলজ পরিবেশ লাগতো, সেই জলজ পরিবেশটা তৈরি করে দিয়েছে এই চেম্বারটার ভেতরে যে ফ্লুইডটা আছে, সেই ফ্লুইডটা। বুঝতে পারছো কেন এতগুলো কথা বললাম? তার মানে ফার্টিলাইজেশন করতে গেলে এবং তার পরবর্তী পর্যায়ে কম বেশি জলের প্রয়োজনীয়তা থাকতে পারে। তো এই যে একটা ওয়াটারি এনভায়রনমেন্ট, সেটা প্রডিউস করেছে এই অ্যামনিওটিক ফ্লুইড, এবং এটার কথাই বলা হচ্ছে এটা একটা ট্রু ল্যান্ড হ্যাবিট, মানে স্থলজ হওয়ার জন্য একটা প্রপার হ্যাবিট হিসাবে রয়েছে। সেল অ্যারাউন্ড এগ টু চেক ডেসিকেশন, মানে ডিমের ওপরে একটা খোসা বা খোলক দ্বারা আবৃত করেছে, যাতে ডেসিকেশন না হয় বা ডিহাইড্রেশন না হয়, জল যাতে বেরিয়ে না যায়, যাতে শুকিয়ে না যায়। আর এটা একটি ল্যান্ড ক্যারেক্টার, স্থলজ পরিবেশে থাকার একটি বৈশিষ্ট্য। আর 4 নম্বর, হর্নি স্কেল অন বডি অফ রেপটাইলস চেক লস অফ ওয়াটার।
তাহলে এই যে কাঁটাযুক্ত বা এই ধরনের স্কেল দিয়েছে বডিতে, যেটা জল যাতে বেরিয়ে না পালিয়ে যায়, মানে চেক লস অফ ওয়াটার, হ্যাঁ, সেই জন্য স্কেল দিয়েছে। তার মানে এটা অবশ্যই একটি স্থলজ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তাহলে এই চারটে বৈশিষ্ট্য হওয়াতে আমরা বলতে পারি যে রেপটাইলসরা চলে এসছে ট্রু ল্যান্ড হ্যাবিটেটে, মানে পুরোপুরি ভাবে এরা স্থলজ হয়ে গেছে, সেটা আমরা বলতে পারি। নেক্সট, যেহেতু আমরা রেপটাইলস পড়ছি, সেই জন্য একটা কথা আমরা বলতেই পারি, এখানে একবার সাপকে নিয়ে আলোচনা না করলেই নয়। ঠিক আছে, তো বলতেই হবে, কারণ এই গ্রুপের ইম্পর্টেন্ট মেম্বার হিসেবে সাপরা রয়েছে। তো আমরা কিভাবে বুঝতে পারবো কোন ধরনের সাপ এখানে রয়েছে, পয়জেনাস অর নন পয়জেনাস, কিভাবে বুঝবো আমরা? দেখো, কিছু ছবি এখানে দেওয়া হয়েছে, আর এই জন্যই জেরক্সটা করতে বলা হয়েছিল, এগুলো দেখানোর জন্য। দেখো, বা লেফট সাইডে এখানে পয়জেনাস স্নেক, আর এখানে রাইট সাইডে নন পয়জেনাস স্নেকের ছবি কিছু দেওয়া রয়েছে। দেখো, প্রথমেই যদি এরকম করে একটা ট্রায়াঙ্গেল টাইপের যদি হেড হয়, যদি ট্রায়াঙ্গুলার হেড হচ্ছে, তাহলে সেটা অবশ্যই একটি পয়জেনাস স্নেক। আর যদি এমনি নর্মাল এরকম মুখ হচ্ছে, এরকম টাইপের মুখ হচ্ছে, তাহলে সেটা পয়জেনাস স্নেক নয়, সেটা নন পয়জেনাস স্নেক। তাহলে সেখানে আমরা মুখ দেখি বুঝতে পারবো যে দেখো, যাদের ফনা আছে, যারা ফনা তোলে, তাদের এরকম টাইপের, মানে এই জিনিসটা আসবে। তাহলে ট্রায়াঙ্গেলের মতো যখন আসবে, যদি হয় তাদের মাথার আকার আকৃতি, তারা পয়জেনাস। আর যারা সোজা, তারা নন পয়জেনাস। 2 নম্বর, যখন সাপে কেটেছে, যদি দুটো দুটো এরকম দাগ আমরা পেয়ে যাই, তাহলে সেটা পয়জেনাস স্নেকে কেটে যায়। আর যদি পুরো রাউন্ডে, মানে আমরা কামড়ালে কাউকে যেমন দাগ আসে রিং করে, এরকম দাগ যদি আসে, তাহলে চাপ নাই, নন পয়জেনাস স্নেকে কেটে যায়। বোঝা গেল? তাহলে পয়জেনাস স্নেকে কাটলে এরকম করে দুটো করে দাঁতের দাগ পাবো, আর যদি নন পয়জেনাস স্নেক হয়, তাহলে রাউন্ডে দাগ পাবো। ওকে। 3 নম্বর, যদি যদি পয়জেনাস স্নেক হয়, তাহলে অ্যানাল প্লেট যেটা আছে, মানে লেজের দিকের যে পোর্শন, সেই লেজের দিকের পোর্শনে এরকম করে একটাই একটাই প্লেট পাবো। আর যদি নন পয়জেনাস হয়, তাহলে দুটো প্লেট পাবো, এরকম দুটো প্লেট পাবো। তাহলে লেজের দিকের পোর্শন দেখলেই বুঝে যাবো আমরা এটা পয়জেনাস স্নেক না নন পয়জেনাস স্নেক। ঠিক আছে, তাহলে পয়জেনাস স্নেকের ক্ষেত্রে একটা একটা অ্যানাল প্লেট পাবো, এরকম সিঙ্গেল লাইনে অ্যানাল প্লেট পাবো, আর এটা দুভাগে ভাগ করা আছে, পয়জেনাস আর নন পয়জেনাস। কিছু কিছু ক্ষেত্রে এই প্লেটের পরও আরো কিছু এক্সট্রা প্লেট যোগ করে থাকে, যেমন র্যাটেল স্নেকের ক্ষেত্রে থাকে, তারা এরকম করে নাড়িয়ে ঝুমঝুমি টাইপের বাজাতে পারে। ওকে, তো এই হলো পয়জেনাস এবং নন পয়জেনাস স্নেককে চেনার উপায়। এরপর এরপর নেক্সট পেজে গিয়ে আমরা একটা জিনিস পড়বো, সেটা হলো স্নেক ভেনম, মানে সাপের বিষ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমার মনে হতে পারে যে এই সমস্ত বিষয় পড়ে কি হবে। দেখো, এই সমস্ত বিষয়, ধরো আমি কথাই বলছি, ধরো নিচের ক্ষেত্রে বিষয়গুলো লাগছে, এবার কেন করবে? তাহলে একটা ডাক্তারবাবু যখন ট্রিটমেন্ট করছেন, তার এমার্জেন্সিতে প্রচুর ধরনের পেশেন্ট আসবে, এবং অবভিয়াসলি সাপে কামড়ানোর পেশেন্টও আসবে। তাহলে সেই ডাক্তারবাবুর কাছে যদি আইডিয়া না থাকে যে কোন সাপে কামড়েছে, অ্যাটলিস্ট সেটা পয়জেনাস না নন পয়জেনাস, এবং কোন ধরনের সাপের বিষ থাকতে পারে তার মধ্যে, সেই এরিয়াতে কোন ধরনের সাপ থাকতে পারে, সে সব সম্পর্কে আইডিয়া আছে ডাক্তারবাবুর। ধরো এই যে হাজার হাজার ব্যাকটেরিয়া রয়েছে, তুমি দেখাতে গেলে ধরো নর্মাল ভাইরাল ফিভার হয়নি, কোনো ব্যাকটেরিয়াল ফিভার হয়েছে, এবং ডাক্তারবাবু তোমার সিমটমস থেকে বুঝতে পারছে। তাহলে এই যে এত এত ব্যাকটেরিয়া, কোন ব্যাকটেরিয়া তোমাকে অ্যাটাক করেছে এবং কার জন্য তোমার রোগ হয়েছে, ডাক্তারবাবু বুঝবে কি করে? টেস্ট করাতে হবে তো। এখন ডাক্তারবাবু যদি প্রথম দিনে গিয়ে টেস্ট লিখে দেয়, তাহলে বলবে বাবা কি ডাক্তার রে, প্রথম দিকে হাজারখানেক টেস্ট লিখে দিল। তা ডাক্তারবাবু জানে যে এই এরিয়াতে কোন ব্যাকটেরিয়া এখন দাপাচ্ছে, কোন ভাইরাস এখন দাপাচ্ছে, এই এরিয়াতে কে কে থাকতে পারে। তাহলে নিশ্চয়ই কখনো যদি সাপে কামড়েছে, তাহলে নিশ্চয়ই এখানকার ডাক্তারবাবুরা জানে যে তাকে ল্যাটেল স্নেকে কামড়াতে পারে না, আর ল্যাটেল স্নেক এখানে থাকে না। বুঝতে পারছো কি বলছি? তাহলে তাকে যেমন এইগুলো সম্পর্কে জ্ঞান রাখতে হবে, ধারণা রাখতে হবে, তেমন এদের বিষ সম্পর্কেও তাদের ধারণা থাকতে হবে, নাহলে কিন্তু তারা ট্রিটমেন্ট করতে পারবে না। যাই হোক, আমাদের পড়ার বিষয় যেটা, সেটা হলো 3 রকমের সাপের বিষ আছে। একটা হলো নিউরোটক্সিক, একটা হলো হিমোটক্সিক, একটা হলো মায়োটক্সিক। নিউরোটক্সিক, যারা নিউরনকে অ্যাটাক করে, নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে, মানে বুঝতে পারছো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে যদি ধরি, তাহলে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডকে অ্যাটাক করে, কি মারাত্মক লেভেল হতে পারে।
তার মানে এক্ষেত্রে কামড়ানোর মধ্যে মোটামুটি কিং কোবরা রয়েছে এই দলে, হ্যাঁ, কামড়ানোর মধ্যে মিনিট 5, 10, 15 এর মধ্যে মারা যাবে, যেতে পারে। কোন জায়গায় কামড়েছে তার উপর ডিপেন্ড করছে। যেহেতু এটা নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত পৌঁছাতে এর যতক্ষণ টাইম লাগবে তার আগে পর্যন্ত হসপিটালাইজ করলে তাকে বাঁচানো সম্ভব, তা নাহলে বাঁচানো সম্ভব নয়। যেহেতু আমরা জানি নার্ভ সেল মানে নিউরন ড্যামেজ হলে আর ফিরে আসে না, ডিভাইড করে না, সুতরাং এ একবার ড্যামেজ হয়ে গেলে ফিরে পাওয়া মুশকিল আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে যারা, তারা হলো নিউরোটক্সিক বিষ তাদের মধ্যে আছে। আচ্ছা, নেক্সট রয়েছে হিমোটক্সিক। হিমোটক্সিকে র্যাটেল স্নেকরা রয়েছে এই দলে, ঠিক আছে। কত? এই 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড টাইম দেবে, মিনিট খানেক টাইম দেবে পরে কামড়ানোর পর, মানে কোথাও নিয়ে যাবে না, মানে ফয়সালা অন দা স্পট, ঠিক আছে, স্পটেই ফয়সালা হয়ে যাবে। এত তীব্র বিষ এদের আছে। কি করে এরা? এরা হিমোটক্সিক বিষ রাখে, মানে মানে রক্ত কণিকাকে ভেঙে দেয়, মানে রক্ত বাহের মধ্যে রক্ত ক্লট করে যায়, জমাট বেঁধে যায় সঙ্গে সঙ্গে। মানে এদের বিষ রক্তে যাওয়ার মধ্যে মধ্যে, দেখো আগের গ্রুপটা কি রক্তে যাওয়ার পর তাকে কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত পৌঁছাতে হচ্ছিল, তার বিষ কতটা আছে, বডিতে কতটা ঘুরছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করছিল। আর এক্ষেত্রে বলছি যে রক্তেই তার বিষয়, তাহলে কামড়ানোর সঙ্গে সঙ্গে রক্তে আছে, তাহলে রক্তে যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে গেছে। তাহলে রক্তের যে রক্ত কণিকা তাদেরকে ভেঙেছে, মানে প্লেটলেট ভাঙলে সেখানে রক্ত ক্লট করে, বা অনুচক্রিকা ভাঙলে রক্ত ক্লট করে যায়, জমাট বেঁধে যায়। তাহলে রক্ত বাহের মধ্যে যদি রক্ত জমাট বেঁধে যায়, তুমি বুঝে নাও কি হতে পারে। ধরো হার্টের ফাইন ভেন যেগুলো আছে, হার্টের ক্ষেত্রে ব্লকেজ আসবে, মানে হার্ট অ্যাটাক হবে। ব্রেনের ক্ষেত্রে সেরিব্রাল অ্যাটাক হবে, মানে মরে যাবে। সোজা কথায় মাল্টি অর্গান ফেলিওর এসে মারা যাবে। বোঝা গেল? যেহেতু বিভিন্ন জায়গায় পৌঁছে উঠতে পারবে না এই রক্ত, কারণ তার আগেই ক্লট গুলো আটকে যাবে, ক্লটেড ব্লাড গুলো সেই চ্যানেল গুলোকে ব্লক করে দেবে, আর সেই জন্য মারা যাবে খুব কম সময়ের মধ্যে। 3 নম্বর রয়েছে মায়োটক্সিক, যারা মাসেলকে অ্যাটাক করে। সামুদ্রিক যে সমস্ত সাপ, বিষধর সাপ রয়েছে তাদের মধ্যে রয়েছে মায়োটক্সিক বিষ, যারা মাসেলকে অ্যাটাক করে। হ্যাঁ, এক্ষেত্রে একটু সময় বেশি পাওয়া যাবে, তবে একটা জিনিস ভাবার আছে যে মাসেল বুঝেছি, তাহলে পায়ে কামড়ালে এবার পায়ের সমস্যা হবে, পা ঝিনঝিন করবে থেকে আরম্ভ করে পায়ের মধ্যে বিষ ছড়াবে, তারপরে আস্তে আস্তে। কিন্তু ভুলে গেলে চলবে না যে এই যে আমরা মাসেলের কথা বলছি, তার মধ্যে কার্ডিয়াক মাসেল আছে, হার্ট মাসেল, তারাও মাসেল, যাদের জন্য আমরা বেঁচে আছি। তাহলে সেই হার্ট মাসেলকেও অ্যাটাক করবে। তার মানে মাসেলে অ্যাটাক করা মানে তুমি শুধু পা হাত নিয়ে বসতে কোনো ভেবে চিনতে, মাসেলেও অ্যাটাক করবে। হ্যাঁ, সময় একটু বেশি পাওয়া যায়। তাহলে সাপে কামড়ালে যদি সেটা হয়, মানে সেটা যদি হয় মায়োটক্সিক, তাহলে সবচেয়ে বেশি টাইম পাওয়া যাবে, মানে ওরই মধ্যে বেশি টাইম পাওয়া যাবে। তার থেকে কম টাইম পাওয়া যাবে নিউরোটক্সিকে, আর সবচেয়ে কম টাইম পাওয়া যাবে হিমোটক্সিকে, যাদের বিষ রয়েছে। ঠিক আছে, সাপের বিষ সম্পর্কে এই সমস্ত ছোটখাটো বিষয় জেনে রাখতে হবে। অ্যান্টিভেনম, আমরা জানি সাপের বিষ যেমন মারাত্মক, তেমন বিষের বিরুদ্ধে ওষুধও আমরা সব বের করে ফেলেছি। শুধু জানতে হবে সাপ নাকি, জানতে হবে যে সেটা কি ধরনের সাপ। এটা জেনে ট্রিটমেন্ট করতে গেলে তো লোকটা মরেই যাবে, তাই না? আর যাকে সাপে কামড়েছে সে তো সাপটা ধরে নিয়ে আসবে না। জেনারেলি খুব একটা হুঁসো ক্লাসের লোক না হলে 2 জন লোক করে এরকম, হ্যাঁ, যে সাপে কামড়েছে তাকে তো ধরে নিয়ে তারপর ডাক্তারখানে এসছে, এই সাপটা আমাকে কামড়েছে। আর এটা কোনো সিনেমা নয় যে নায়ক এসে একদম মুঠো করে নিয়ে এসে বলবে এই তোল বিষ তোল এখান থেকে, হ্যাঁ, না তোকে ছাড়বো না। এগুলো তো বাংলা সিনেমা, বাংলাদেশের সিনেমাতে হয়, ঠিক আছে, এইভাবে তো হবে না। তাহলে ডাক্তারবাবুকে যখন বুঝতে হবে, বুঝবেন যে সাপে কামড়েছে, তাকে অ্যান্টিভেনম দিতে হবে। এমন কিছু প্রাণী রয়েছে যারা সাপের বিষে আক্রান্ত হয় না, যেমন ঘোড়া রয়েছে। তাহলে ঘোড়াকে ইচ্ছা করে সাপে কামড়ানো হয়, কিন্তু তারা ওইটাকে অ্যাজ এ অ্যান্টিজেন ট্রিট করে, তারা অ্যান্টিবডি প্রডিউস করে, আর সেখান থেকে সাপের রক্ত থেকে আমরা, সাপের প্লাজমা থেকে, রক্তের প্লাজমা থেকে আমরা অ্যান্টিবডিটাকে কালেক্ট করে নিই, সেটা অ্যান্টিভেনম হিসেবে ব্যবহার হয়। মানে কোন সাপে কামড়েছে সেটা জানাটা একটু দরকার আছে, কারণ প্রত্যেকটা অ্যান্টিভেনম একটু আলাদা আলাদা টাইপের হবে। যেহেতু সেটাকে যদি আমি অ্যান্টিজেন ধরি, তাহলে অ্যান্টিবডি আলাদা হবে। স্বাভাবিক যেটুকু জ্ঞান আছে আর কি, সেটুকু জ্ঞানই হবে। অ্যান্টিজেন যদি আলাদা হয়, তাহলে অ্যান্টিবডি আলাদা হবে। তাহলে কোন সাপের বিষ, তার অ্যান্টিবডি আলাদা হবে, তার অ্যান্টিভেনম আলাদা হবে। মোটামুটি র্যাপিডলি ট্রিট করা হয়, কারণ জানা নাই তো কোনটা। এবার সে যদি বলতেই পারছে না, সে দেখেই নাই আদৌ সাপে কামড়েছে কিনা তাই জানে না, গর্তের মধ্যে হাত ঢুকিয়ে কিছু করতে গেছিল কামড় দিচ্ছে, এবার সে জানেই না সাপে কামড়েছে কিনা তাও জানে না, এমনও তো পেশেন্ট আসবে। তাহলে সেখানে ট্রিটমেন্ট করাটা কিন্তু ওই মুহূর্তে অত্যন্ত চাপের বিষয় রয়েছে। সেই জন্য তাকে কিন্তু র্যাপিডলি ট্রাই করা হয় যে
কি হতে পারে, এখানকার অ্যাঙ্গেলে কি হতে পারে, বা তার সিমটমস দেখে বুঝতে হবে ডাক্তারবাবুকে যে কিসে কামড়ালে এই ধরনের ব্যাপার হতে পারে। ঠিক আছে, যাই হোক, এই হলো রেপটাইলস। নেক্সট নেক্সট যে ক্লাস রয়েছে আমাদের কাছে সেটা হলো অ্যাভিস, মানে পাখিদের যে গ্রুপ রয়েছে। দেখো অ্যাভিস এর ক্ষেত্রে একটা বিষয় বুঝতে হবে, সেটা কি, যখন যখন এসে পৃথিবীতে এরা আসছে, এসে দেখলো জলে তো কম্পিটিশন চলছে, ডাঙাতেও প্রচুর কম্পিটিশন রে বাবা, যাবে কোথায়, একমাত্র উপরটাই ফাঁকা আছে, মানে উপরে তো চলে যেতে পারে না, মানে ওই আর কি নিচে পড়ছে না, হবে না, গাছের ডালে ফালে হ্যান ত্যান বা উড়ে উড়ে কাটাতে হবে, গাছের ডালে বাসা বাঁধতে হবে, তোমাকে বুঝতে হবে কম্পিটিশনটা। বোঝা গেল? তার মানে দুটো জায়গা দুটোই ব্লক করা আছে, একমাত্র তাহলে উঠতে গেলে সেই জায়গাটা ফাঁকা আছে। তার মানে এর যত বৈশিষ্ট্য আমরা পাবো সবই ওড়ার বৈশিষ্ট্য পাবো, আর উঠতে গেলে বডিকে হালকা করতে হবে। তাহলে যত যাবতীয় বৈশিষ্ট্য আমরা পাবো সবই ম্যাক্সিমাম ক্ষেত্রে হালকা করার বৈশিষ্ট্য, বডিকে কিভাবে হালকা করা যায় সেই বৈশিষ্ট্য নিয়ে এরা বিলং করছে। এবং সঙ্গে সঙ্গে তোমাকে মাথায় রাখতে হবে যে এদের কাছে জলের ক্রাইসিস আছে। ক্রাইসিস আছে কেন বলছি, কারণ এরা জেনারেলি যেহেতু উপরের দিকে পোর্শনে বেশি থাকে, তাহলে খুব কম টাইম নিচে নেমে আসবে জল খাওয়ার জন্য। সবাইকে বলছি না, হ্যাঁ, মানে সব পাখিদের নিয়ে তুমি এখনই ভাবনা চিন্তা করতে লেগে যাও না, তাহলে আপনি হাঁসকে নিয়ে আমাকে বিব্রত করে ছেড়ে দেবে স্যার কখন ওড়ে আর কখন জল না খাই বলুন আমাকে একবার। না, আমরা ইন জেনারেল বলছি, ঠিক আছে, এদের বৈশিষ্ট্য। আর সেই জন্য আমরা এদের ফ্লাইট অ্যাডাপ্টেশনে মেনলি চলে যাব। ফ্লাইট অ্যাডাপ্টেশন মানে ওড়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো লাগে সেগুলো দেখলে আমরা মোটামুটি পাখিদের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো লাগে সেগুলো পেয়ে যাবো। ঠিক আছে, আমরা একটা করে দেখে নিই কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত এদের বডি শেপ বলার অপেক্ষা রাখে না, এদেরকে নকল করে আমরা জাহাজ বানিয়েছি। হ্যাঁ, তো বায়ুর বাঁধাকে যাতে সহজ অতিক্রম করতে যায়, একদম পাতি ব্যাপার, বোঝার কিছু নাই। ফেদার্স, পালক, দেখো হালকা করতে গেলে শুধু মানে বডিকে হালকা করতে গেলে পালক লাগিয়েছে এমন নয়, দেখো এদেরকে রোদে এবং জলে সমানভাবে ভিজতে হয়, মানে রোদেও তো ভেজা যায়, বাংলার ভাষায় হবে এটা, জলে ভেজা তো বুঝতে পারবে, রোদে ভেজাটা বুঝতে পারবে না, তোমার মধ্যে একটু একটু যাই হোক বাংলা ভাব থাকলে তুমি বুঝতে পারবে যে রোদেও ভেজা যায়। যাই হোক, এদেরকে সবসময় উড়ন্ত কন্ডিশনে থাকতে মোটামুটি, তো সেক্ষেত্রে রোদ এবং জল এদের সবসময় সহ্য করতে হবে, আর সেই জন্য গোটা গায়ে স্কিনের উপরে আরো এক্সট্রা কাভারিং দিয়েছে যাতে এই ঝামেলা থেকে এরা মুক্তি পায়, পালক দিয়েছে। ম্যাক্সিমাম পাখি রয়েছে, বেশিরভাগ পাখি রয়েছে যারা জলে ভেজে না, কেউ কেউ রয়েছে কাক ভেজা হয়ে যায়, তো সেটা আলাদা বিষয়। ম্যাক্সিমামের জন্য পালকটা দেওয়ার উদ্দেশ্যই হলো অল্প জলে যেন ভিজে না যায়, ঠান্ডা লেগে যাবে তো, তাই না, তো স্বাভাবিক ব্যাপার যেন ভিজে না যায়। আচ্ছা, 3 নম্বর, সেটা হলো উইংস। আমরা অনেক আগে থেকে টেট্রাপডস পড়ছি, ভুলে গেলে চলবে না। আমরা চার পেয়ে সব জন্তুদের মানে প্রাণীদের পড়ছি, তাহলে পাখিও তো চার পেয়ে। হ্যাঁ, সামনের দুটো পা ডানায় রূপান্তরিত হয়েছে, তো ফ্লাইট অ্যাডাপ্টেশন মানে উড়ার জন্য করেছে, তা সামনের দুটো পা ডানায় রূপান্তরিত হয়েছে, এটা অবশ্যই এদের একটা ওড়ার জন্য বা খেচর অভিযোজন বলা হয় তার জন্য। আচ্ছা, বিক, চঞ্চু রয়েছে, দেখো আমরা অনেক আগে থেকে পড়ছি, মনে করে দেখো ন্যাথোস্টোমাটা আর একনাথোস্টোমাটা মনে আছে, সাইক্লোস্টোমাটা থেকে শুরু করেছিলাম আমরা, যেখানে চোয়াল থাকার কথা না থাকার কথা আমরা বারবার বলছিলাম না। তো এই তো চোয়াল, এদের চোয়াল ঠোঁটে রূপান্তরিত হয়েছে, চঞ্চুতে রূপান্তরিত হয়েছে, কারণ কি, সামনের দুটো পা তো ডানা হয়ে গেছে, তাহলে খাবে কি দিয়ে, তাহলে এদের খুঁটে খেতে হবে, আর সেই জন্য এদের এই ব্যবস্থা। সেই জন্য ডাইরেক্টলি যাতে খেতে পারে যায় কোনো জায়গা থেকে, সেই জন্য এদের এই ব্যবস্থা রয়েছে যাতে এরা খাবার সংগ্রহ করতে পারে, সেই কারণের জন্য। সাইড মাসেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আমরা জানি পাখিরা মোটামুটি একবার আকাশে উঠলে 2 ঘন্টা আরামসে কাটিয়ে দেবে, একবারও বলবে না পা ব্যথা করছে, একবারও বলবে না পা ব্যথা করছে। আমাকে যদি 1 মিনিট দৌড়াতে দেওয়া হয় তারপরে পা নিয়ে 2 দিন বসে থাকবো, এত যন্ত্রণা করবে। তো কি এমন আছে ওদের মাসলে, কি এমন আছে যে ওরা এইভাবে উঠতে পারে? এমনও পাখি রয়েছে আমরা জানি যে 1 মেরু থেকে উঠতে শুরু করলে পরের মেরু থেকে চা খায়, মাঝে আর দাঁড়ায় না, বুঝে গেল, মানে ট্রি ব্রেক নাই পরের মেরু থেকে, মানে এত লং ডিস্টেন্স তারা ট্রাভেল করে এবং একবারে উড়ে। তার মানে কি এমন রয়েছে এদের মাসেলে যাদের জন্য এত মাসেল পাওয়ার রয়েছে, আর সেটার জন্য জানতে হবে যে কেন মাসেল এরকম টায়ার্ড হয়ে যায়, সেটাকে জানতে হবে, তাহলে ওদেরকে বুঝতে পারবো যে কেন মাসেল টায়ার্ড হচ্ছে না। হয়ে গেল, মাসেল টায়ার্ড হয় কেন, দেখো ভালো করে বোঝো, মাসেল টায়ার্ড হয় কেন, মাসেল ফ্যাটিক হয় কেন,
পেশি ক্লান্তি আসে কেন, মানে গোদা বাংলায় মাসলে যন্ত্রণা করে কেন? দেখো, আমরা ধরো ছুটতে শুরু করলাম, প্রথমে ছোটার শুরুতে আমরা জানি যদি 100 মিটারের রান হয় তো প্রথমে জি জান লড়িয়ে ছুটে দেয়, কারণ কম কম ডিস্টেন্স সবার ম্যাক্সিমাম দিয়ে ট্রাই করে দেয়। কিন্তু 1500 মিটার যদি রান হয় তাহলে জানি হেঁটে হেঁটে শুরু করে, আর যারা বোকা তারা দৌড়ে দিয়ে শুরু করে, যে লাস্ট পর্যন্ত মোটামুটি দৌড়ে দিয়ে শেষ করে। আর যারা হেঁটে হেঁটে যারা দৌড়ে শুরু করেছিল তারা মাঝপথে হেঁটে বাইরে বেরিয়ে যায়। এরকম করেই হয় বিষয়টা। যতক্ষণ পর্যন্ত আমার দেহে অক্সিজেন অ্যাভেলেবেল আছে ততক্ষণ পর্যন্ত গ্লুকোজ ভেঙে এটিপি তৈরি হচ্ছে, বুঝতে হবে। অক্সিজেনের উপস্থিতি গ্লুকোজ তৈরি করবে, কোনো ঝামেলা নেই। যতক্ষণ গ্লুকোজ তৈরি করতে পারবে ততক্ষণ মাসেল ফ্যাটিকের কোনো গল্পই নেই। কিন্তু যখন আমার সঞ্চিত খাদ্যবস্তু ভাঙবে, যদি অক্সিজেনের উপস্থিতিতে ভাঙে কোনো ঝামেলা নাই, কিন্তু যখনই অক্সিজেনের অনুপস্থিতিতে ভাঙবে তখনই ঝামেলা শুরু। কেন? কারণ গ্লাইকোজেন তখন ভেঙে গ্লুকোজে কনভার্ট হবে না, গ্লাইকোজেন তখন ভেঙে অর্ধেকের বেশি ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। আর সেই ল্যাকটিক অ্যাসিড, আমরা পড়েছিলাম ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন বা সন্ধান ক্লাস 9-এ, ইতিহাস হয়ে গেছে। তো সেই ল্যাকটিক অ্যাসিড মাসেলের মধ্যে জমা থাকবে, যতক্ষণ না সে মাসেল থেকে রিলিজ করছে ততক্ষণ মাসেল গুলো সেই এনভায়রনমেন্ট পাবে না তাদের এনজাইম গুলো কাজ চালানোর জন্য। অপটিমাম পিএইচ মনে পড়ছে? পরম পিএইচ আমরা পড়েছিলাম এনজাইমে। তার মানে সেই মাসেল গুলো তার যে এনজাইম মাসেল কন্ট্রাকশন করানোর জন্য যে পরিবেশ দরকার সেই পিএইচ পাবে না ল্যাকটিক অ্যাসিড থাকার জন্য। সুতরাং যতক্ষণ না পর্যন্ত ল্যাকটিক অ্যাসিডটা রিমুভ করানো হচ্ছে, সেটা ভলিনি স্প্রে হতে পারে, অন্য কিছু হতে পারে, কিছু নাও হতে পারে, এমনি টাইম দিলে আস্তে আস্তে সেগুলো রিলিজ করবে রক্তে। যতক্ষণ না পর্যন্ত রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত মাসেল ফ্যাটিক থাকবে। তাহলে মেন গল্পটা কোথায় এলো? অক্সিজেন। তোমাকে যদি একটা অক্সিজেন সিলিন্ডার পিঠে বেঁধে দিত, দিয়ে যদি তুমি ছুটতে পারতে, আমি ধরে নিলাম, তাহলে তোমার মাসেল ফ্যাটিক হতো না, কারণ অক্সিজেনের অভাবে তোমার ফ্যাটিকটা করেছে। অক্সিজেন অ্যাভেলেবেল থাকলে তোমার মাসেল ফ্যাটিক হবে না। বোঝা গেল? তার মানে পাখিদের জন্য এতগুলো কথা কেন বললাম, তোমাকে বুঝতে হবে যে পাখিদের নিশ্চয় তাহলে অক্সিজেনের অভাব হয় না। কেন? কারণ তাদের যে লাংস রয়েছে তার সঙ্গে এক্সট্রা বায়ুথলি আছে, আমরা সবাই জানি। তার মানে লাংসে যা হাওয়া ভরে রাখতে পারে পারে সঙ্গে বায়ুথলি গুলোতে এয়ার প্যাক করে নিয়ে উঠে গেছে। এবার ধরো যাচ্ছে, অক্সিজেন সেখান থেকে অ্যাভেলেবেল পাচ্ছে, মাসেলের যে মধ্যে যে খাবার দাবার আছে ভাঙছে অক্সিজেনের উপস্থিতিতে, কোনো ফ্যাটিকের কেস নাই, অক্সিজেন কমে গেল, কার্বন ডাইঅক্সাইড ভরে গেল, একটু নিচের দিকে নেমে এলো, চেঞ্জ করে নিল, আবার হয়ে যাবে। আমরা বুঝতেই পারবো না, ও একবার নেমে এসে হয়ে যাবে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ করতে পারিস। এটা একটা কারণ যে তাদের মাসেল ফ্যাটিক না হওয়া। আর 2 নম্বর, এদের মাসেলে হিমোগ্লোবিনের ভাই আছে, মায়োগ্লোবিন। ঠিক আছে, মায়োগ্লোবিন রয়েছে মাসেলের মধ্যে, যারা অক্সিজেনকে ধরে রাখতে পারে। সুতরাং অক্সিজেনের অভাব এদের কাছে হবে না, সেই জন্য এদের মাঝে মাসেল ফ্যাটিক হবে না, সুতরাং এরা উঠতে পারবে। বুঝা গেল? চলো নেক্সট। এদের ক্ষেত্রে যে এন্ডোস্কেলেটাল স্ট্রাকচার অত্যন্ত ইম্পর্টেন্ট, এন্ডোস্কেলেটাল স্ট্রাকচার মানে অন্তঃকঙ্কাল। আমরা জানি যে যদি আমি মুরগির মাংস আনতে যাই, 1 কিলো মাংস ধরো এতটা হবে, আর খাসির মাংস হলে এতটা হবে মোটামুটি, কারণ হাড্ডিতে ওজন বাড়বে আর মুরগিটার হাড্ডিতে ওজন কমে যাবে, কারণ ওদের আছে নিউম্যাটিক বোন, মানে বায়ুপূর্ণ হাড়। আচ্ছা, হাড়ের মধ্যে বায়ু ভরা আছে এরকম করে ভেবতে গিয়ে তুমি আবার এরকম ভেবে পেও না জানো কিরকম? ধরো এটা তুমি একটা ঠ্যাং পেয়েছো, লেগ পিস। এবার এই লেগ পিসের মধ্যে যেন আবার খাবার ইচ্ছা জেগে যায় না, খাবার ব্যবস্থা নাই কিন্তু। এই যে এই যে জায়গাটা আমরা বলছি না, এটা হলো বোনের থিকনেস। ভালো করে শুনবে। আচ্ছা, হাড় জীবিত না মৃত? হাড় জীবিত না মৃত? কি মনে হয়? অবশ্যই জীবিত। আমার বাড়িতে মৃত জিনিস নিয়ে বসে আছি আমি, এমন হয় নাকি? জীবিত। হাড়ের মধ্যে 3 রকমের কোষ আছে, আমরা পড়বো সেকেন্ড ইউনিটে। হাড় জীবিত। ভালো করে শোনো কি বলছি। এর মধ্যে আছে বোন ম্যারো, আমাদেরও আছে ওদেরও আছে, ওদের একটু ব্যাপার স্যাপার আলাদা আছে, সেসব পরে আলোচনা হবে। এই যে থিকনেসটার কথা বলছি না, এই থিকনেসটার মধ্যে সেল আছে, ডিফারেন্ট টাইপের সেল আছে, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, এ ধরনের সেল আছে, কোষ আছে। এই কোষগুলো ছাড়া
যে জায়গাগুলো আছে, এটা আমরা ইউনিট 2 তে ভালো করে এই স্ট্রাকচার কেটে দেখাবো, আমরা ভালো বুঝতে পারবো। এখন মোটামুটি টুকটাক বুঝে রাখো। এই যে থিকনেস, এই থিকনেসের মধ্যে সেল ছাড়া বাকি আমাদের জন্য, ম্যামেলসদের জন্য যা আছে তা হলো ক্যালসিয়াম আর ফসফেট। মানে আমাদের হাড় মিনারেলাইজড করা আছে, মিনারেলের ডিপোজিশন করানো আছে, সেই জন্য আমাদের হাড় অনেক ভারী। আর এদের সেই জায়গায় আছে হাওয়া। তুমি জানো, এখানে হাওয়াটাকে এখানে ভেবে নিও না, এটাই আমার বলার বক্তব্য, আর কিছু না। এখানে আছে, এখানে 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 সেল আছে, সেলের মাঝে মাঝে যে স্পেস আছে সেখানে হাওয়া আছে। এই জন্য এদের বায়ুপূর্ণ হাড় বলা হয়, নিউম্যাটিক বোন। সেই জন্য তুমি মুরগির ঠ্যাংটাকে চিবিয়ে পেস্ট করে ফেলে দিতে পারো, কিন্তু ছাগলেরটা করতে গেলে দাঁত ভেঙে যাবে। ঠিক আছে, যাই হোক, বোঝা যাচ্ছে? কারণ স্তন্যপায়ীদের আলাদা কেস এবং পাখিদের আলাদা কেস। ঠিক আছে, তাহলে হাড় যদি এরকম হালকা হয়েছে তো অবভিয়াসলি তারা হালকা হবে। বোঝা গেল? তাহলে ওরার জন্য এটা অবশ্যই একটা বৈশিষ্ট্য। দেখো, ভারী জিনিস থেকে এরা বিরত থেকেছে, ভারী জিনিস থেকে এরা বিরত থেকেছে। সেই জন্য ডিম্বাশয় মেয়েদের জন্য দুটো ডিম্বাশয় জেনারেল থাকে। আমরা এখানে ছবি মোটামুটি রয়েছে, এখানে দুটো ডিম্বাশয় থাকবে। মানুষের জন্য হচ্ছে দুদিকে দুটো ডিম্বাশয় থাকবে, কিন্তু পাখিরা ডান দিকে ডিম্বাশয় বাদ দিয়েছে। ডান দিকের ডিম্বাশয়টা বাদ কেন? ওজন হালকা হয়ে গেল খানিকটা, একটা ডিম্বাশয় নিয়ে কাজ চলে যাবে। সেই জন্য দুটো ডিম্বাশয় রাখার প্রয়োজন পড়েনি। তুই যদি মনে মনে প্রশ্ন আসছে ডান দিকেটা কেন, বাম দিকেটা বাদ দিতে পারতো। এটা বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে তাদের ইন্টারনাল স্ট্রাকচারে। ইন্টারনাল স্ট্রাকচারে ডান দিকে ভিড়ভাড়টা বেশি আর কি, হ্যাঁ, অর্গান গুলোর। সেই জন্য ডান দিকেটা বাদ দিচ্ছি, বাদ দাও। দেখো, ওজন কমাতে গিয়ে এরা মূত্রথলিকে বাদ দিয়ে দিচ্ছে, মানে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি বাদ। আমাদের কি হয়, আমাদের একটা থলি আছে, সেখানে গোবিনী দিয়ে টুপ 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 করে পড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, মানে মূত্র উৎপাদিত হচ্ছে এবং সেখানে এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে জমা হচ্ছে। জমে গেলে ধরো এটা ব্লাডার, সাপোজ ইউরিনারি ব্লাডার এটা, হ্যাঁ, জমে গেলে এখানে গোবিনী আছে, এদিক দিয়ে এসে পড়ছে, এখানে জমছে। এখানে একটা স্পিংটার আছে, এখানে একটা স্পিংটার আছে, এখানে একটা স্পিংটার আছে। ভিতর দিকে যে স্পিংটারটা আছে সেটা বডি নিয়ন্ত্রণ করছে, বাইরের দিকে যে স্পিংটারটা আছে সেটা আমরা নিয়ন্ত্রণ করছি। মানে এটা কি হলো? আচ্ছা, তাহলে আমাদের জন্য, আমাদের এটা যদি ইউরিনারি ব্লাডার হয়, মূত্রথলি হয়, তাহলে এই থলিটার মোটামুটি অর্ধেক জমে গেলে আমরা এটা অনুভব করি যে পেয়েছে, যেতে হবে। কিন্তু যাবো কিনা সেটা নির্ভর করছে যে পরিবেশ আছে কিনা। আমাকে তো পরিবেশটাও দেখতে হবে। এখন পড়ছি, এখন পেয়েছে, তো হোক না পড়া, নদী যাব, এই তো আমরা করি। তাহলে এটা নির্ভর করছে বডি, বডি এটাকে কন্ট্রোল করছে। এই শুনে হাসলে ফিজিওলজিতে কি করবে? হিউম্যান ফিজিওলজি গোটাটাই তো মজাই মজা আছে, তাই না? বলছি এই স্পিংটারটা বডি রেগুলেট করছে, আমার বডি আমার নয়, ওটা ঐচ্ছিক, সরি অনৈচ্ছিক, বডি নিজে নিজে রেগুলেট করে। এই স্পিংটারটা আমি রেগুলেট করছি, আমি কখন যাব সেটা এটা দ্বারা রেগুলেট হচ্ছে। আর বডি কখন পেয়েছে এই ফিলিংসটা দেবে, ঠিক আছে? বলছি এইসব ঝামেলা পাখিদের নাই। সোজা কথা, পাখিদের যখন টয়লেট প্রডিউস হয় তখন ডাইরেক্টলি পড়ে যায়, হ্যাঁ। তখন আমরা দেখি যে এক ফোঁটা জল এলো, কোথাও কিছু নাই, রোদ ভর্তি, দেখে গেলাম পাখি একটা উড়ে চলে গেল, তেমন টয়লেট করে দিচ্ছে। কারণ ওদের জমানোর মতো জায়গাটাই নেই, মূত্রথলি বাদ, ওজন বেড়ে যাচ্ছিল, বাদ দিয়ে দিচ্ছে। যা যা ওজন বাড়াচ্ছে সব বাদ। দাঁত বাদ, দাঁত ক্যালসিয়াম থাকবে, ফসফরাস থাকবে, ভারী হয়ে যাবে, বাদ। দেখো, দাঁতকে বাদ দিলে তাহলে খাওয়ার ক্ষেত্রে প্রবলেম চলে আসবে। কারণ যদি আমি চঞ্চু দিয়ে সব গোটা গোটাই গিলে নিচ্ছি, তাহলে কোথাও তো গিয়ে পেস্ট করতে হবে, না তো এনজাইমেটিক রিয়াকশন হবে না। আর সেই জন্য কি করলো এরা, এটা যেটা করলো সেটা হলো ক্রপ বা গিজার্ড নিয়ে এলো। চেনো তোমরা সবাই, যেটাকে আমরা মুরগির দোকানে গিয়ে বলি হজমি গুটি দাও, কচকচি দাও, আরো কত কি বলে লোকে। বুঝতে পেরেছি মনে হয় যে কি বলতে চাইছি। তো যেটা কাটলে আমরা দেখি যে খাবার দাবার গুলো সব গোটা গোটা আছে, অথবা যেটার উপর সেই কালো হলুদ রঙের একটা ছাল আছে ওটাকে ছাড়িয়ে দেয়, আমরা দেখেছি। তো ওটা হলো ক্রপ বা গিজার্ড। ওটাতে কি করে,
পেশাই হয়, পেশাই, ওদের পেশাই যন্ত্রটা, বোঝা গেল? আমরা না, ওরা যে খাবারটা খায় ওখানে গিয়ে ডাইরেক্টলি পেশাই হয়, আর তাতে এনজাইমেটিক রিয়াকশন ভালো কাজ করে। তাহলে দাঁত বাদ দিল, ওইটা রেখে দিল, ওটা একসঙ্গে কাজ করে দিল দুরকম। কিরকম? একটা তো পেশাইয়ের যন্ত্র হয়ে গেল, আবার ওটা একটা পরিপাক তন্ত্রের অংশ হয়ে গেল, কারণ দুটো কাজ একসঙ্গে হয়ে গেল, দাঁত বাদ দিল। বোঝা গেল? এরকম অনেক বৈশিষ্ট্যকে এরা নিয়ে এসছে। এছাড়া যদি বলি, হ্যাঁ, ওয়ার্ম ব্লাডেড, এই প্রথম চলে এলো উষ্ণ রক্তের প্রাণী, ঠিক আছে, মানে হাইপোথ্যালামাস ওয়েল ডেভেলপড, এবং যে পোর্শন বডি টেম্পারেচার রেগুলেট করে সেই পোর্শন এদের কাছে চলে এসছে। আর সেই জন্য এরা কিন্তু হোমিওথার্মিক, মানে হোমিওস্ট্যাসিস মেনটেন করতে পারে, মানে বডি টেম্পারেচার রেগুলেট করতে পারে। বাইরে কি টেম্পারেচার আছে কিছু এসে যায় না, বডি টেম্পারেচার সেম থাকবে, সবসময় একই থাকবে, ঠিক আছে, সেটাকে বলা হয় হোমিওথার্মিক। সেই কন্ডিশন এদের কাছে চলে এলো। আরেকটি বিষয় এখানে বড় রয়েছে, সেটা হলো এদের ক্ষেত্রে আই, মানে এদের ক্ষেত্রে একটি উন্নত বিষয় হলো যে এদের চোখে, কাউরি কাউরি, সবার নয়, হ্যাঁ, ম্যাক্সিমামের ক্ষেত্রে চোখে পেকটিন রয়েছে, আর যেটা এদের দূরদৃষ্টি সম্পন্ন করেছে। না, অনেকজন রয়েছে এরা বহু দূর থেকে দেখতে পায় কোথায় কি আছে না আছে, তো এটা পেকটিন থাকার জন্য এই বৈশিষ্ট্য হয়েছে। আরেকটা সুবিধা এদের পেয়েছে যে এরা এদের ঘাড়কে কিন্তু 180 ডিগ্রি রোটেট করতে পারে, ঠিক আছে, এরা ঘাড়কে ঘুরিয়ে উল্টো দিকে করতে পারে। অনেকেই পারে, ম্যাক্সিমাম জন পারে ঘাড় ঘোরাতে, হ্যাঁ, তো যেটা আমরা পারি না। এই মোটামুটি এদের বৈশিষ্ট্য। তুমি যদি দেখো এই ফ্লাইট অ্যাডাপ্টেশন যা যা আমরা পড়ালাম, তার সব বৈশিষ্ট্য আমরা এখানে মোটামুটি পেয়ে যাবো। বাকি যেগুলো বাদ আছে টুকটাক যদি বলি, তাহলে 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভ বলার মতো নয়, কারণ আগের গ্রুপে অলরেডি চলে এসছে, এই গ্রুপে তো আর কমবে না। তাহলে আগের গ্রুপে যেহেতু 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভ আছে, করোটিয়াস স্নায়ুর সংখ্যা যদি 12 জোড়া হয়, এই গ্রুপে তো কমবে না, এই গ্রুপে একই আছে। আচ্ছা, বাকি সব বলে দিয়েছি মোটামুটি, ঠিক আছে। ফোর চেম্বার হার্ট, আচ্ছা, অবশ্যই ফোর চেম্বার হার্ট আমরা যখন দেখছিলাম এখানে আগের গ্রুপে রেপটাইলস এর ক্ষেত্রে ইনকমপ্লিট ফোর চেম্বার, এখানে এটা কমপ্লিট হয়ে গেল। সেই জন্য দুটো অরিকেল এবং দুটো ভেন্ট্রিকেল পুরোপুরি ভাবে চলে এলো। তাহলে অরিকেলের সংখ্যা 2 এবং ভেন্ট্রিকেলের সংখ্যা 2 এখানে পুরোপুরি চলে এলো, মানে ফোর চেম্বার হার্ট কিন্তু এখানে হয়ে গেল। আর পরের গ্রুপে ফোর চেম্বার হার্টের কথা বলতে হবে না, কারণ এই গ্রুপেই তো চলে এলো ফোর চেম্বার হার্ট, ঠিক আছে। এই মোটামুটি এদের ক্ষেত্রে ব্যাপার স্যাপার রয়েছে, আমরা একবার দেখে নেবো। চলো নেক্সট ক্লাস, লাস্ট ক্লাস আমাদের জন্য, ম্যামেলিয়া, মানে আমাদের কথা বলছি আমরা, ম্যামেলস। ম্যামেলস এর কোনো ক্যারেক্টারিস্টিক্স ফিচার্সে যাব না, কারণ আমরা হাতি ঘোড়া, আমরা নিজেরা, ঠিক আছে, আমরা চারিপাশে অনেক ম্যামেলস কে দেখছি, তাদের বৈশিষ্ট্য পরীক্ষায় আসবে না, তাই আমরা পড়বো না, বলছি পড়ার মতো কিছু নাই আর কি। সেই জন্য কি পড়তে হবে আমাকে, দেখো, পড়তে হবে এখান থেকে, সেটা হলো যে ক্লাসিফিকেশন পড়তে হবে। ক্লাসিফিকেশনটা কি রকম, দেখো এখানে প্রথমেই যদি ম্যামেলস এর সাব ক্লাস আর ইনফ্রা ক্লাস আমরা একবার দেখি, তা দেখবো ক্লাসে ম্যামেলিয়া পড়ছি আমরা, নো ডাউট ক্লাস তো ম্যামেলিয়া পড়ছি, এবং তার মধ্যে সাব ক্লাসে প্রোটোথেরিয়া আর থেরিয়া রয়েছে। আর প্রোটোথেরিয়াকে ভাগ করা হয়নি, কিন্তু থেরিয়াকে আবার দুটো ইনফ্রা ক্লাসে ভাগ করা হয়েছে, মেটাথেরিয়া আর ইউথেরিয়া। সোজা বাংলায় যদি বলি, তাহলে ম্যামেলস কে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া আর ইউথেরিয়া। পরীক্ষায় এটাই কোশ্চেন আসবে যে প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়ার মধ্যে পার্থক্য লেখো, বুঝে গেল? তাহলে আমরা আস্তে আস্তে বুঝে নেবো যে কারা প্রোটোথেরিয়া, তাদের কি ক্যারেক্টার রয়েছে, কারা মেটা আর কারা ইউ, বুঝে গেল? চলো আরেকবার যদি বলতে হয় বলে দিচ্ছি, ক্লাস ম্যামেলিয়া, তার মধ্যে সাব ক্লাস রয়েছে প্রোটোথেরিয়া আর থেরিয়া। এবার প্রোটোথেরিয়াকে কোনো ইনফ্রা ক্লাসে ভাগ করা হয়নি, কিন্তু থেরিয়াকে দুটো ইনফ্রা ক্লাসে ভাগ করা হয়েছে, এবং সেটা হলো যে মেটাথেরিয়া আর ইউথেরিয়া। তার মানে ওভারঅল ম্যামেলস কে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া আর ইউথেরিয়া, ঠিক আছে। তাহলে প্রোটোথেরিয়ার বৈশিষ্ট্য প্রথমেই আমরা দেখব, দুটো প্রাণীকে এখানে দেখতে পাচ্ছি, একজন হলো প্লাটিপাস আর একজন হলো সজারু, দুটো নামই আমাদের কাছে শোনা আছে। আচ্ছা, দেখো, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো এই যে বৈশিষ্ট্যগুলো আমরা বলছি, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা যে পাবো সেটা আগের গ্রুপের সঙ্গে কমন হবে। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এটা ছিল, আমাদের পড়তে হয়নি। ভালো করে মন দিয়ে শোনো কি বলতে চাইছি। বলছি আমরা যখন পিসেস থেকে ম্যামেল, পিসেস থেকে অ্যাম্ফিবিয়া আসছি, অ্যাম্ফিবিয়া থেকে রেপ্টিলিয়া আসছি, রেপ্টিলিয়া থেকে অ্যাবিস আসছি, প্রত্যেকটা গ্রুপে কিন্তু কানেক্টিং লিঙ্ক আছে, মানে বিভিন্ন প্রাণীরা আছে যারা কানেক্ট করে, যাদেরকে বোঝা যায় দেখে যে এই থেকে এই এসছে, এই থেকে এই এসছে, কিন্তু অত আমাদের নেই সিলেবাসে, আমরা ওই জন্য পড়িনি।
কিন্তু এখানে যেহেতু আমরা প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া আর ইউথেরিয়া পড়ছি, আর এখানে একবার দেখে নেবো যে এরকম কানেক্টিং লিঙ্ক কারা রয়েছে। দেখো এখানে প্রথমেই প্রোটোথেরিয়াতে যাদের কি বলা হচ্ছে, এদেরকে মোনোট্রিমস বলা হচ্ছে। মোনোট্রিমস মানে কি পরে আসছি, তার আগে দেখো, আচ্ছা ম্যামেলস বাংলা হলো স্তন্যপায়ী, তাহলে একটা কমন ফিচার্স তো থাকবেই, আমরা বুঝতে পারছি যে এরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। মানুষ হয় বলবো না, কারণ সবাই তো আর মানুষ হবে না, মানুষই মানুষ হবে, গরু তো আর মানুষ হবে না মাতৃদুগ্ধ পান করে, তাহলে মানুষ হয় বলবো না, আমরা গোদা বাংলায় বলি না মানুষ হয়, হ্যাঁ মজা করছি। বলছি প্রোটোথেরিয়া লে এগ লাইক মোস্ট নন ম্যামেলিয়ান ভার্টিব্রা। দেখো নন ম্যামেলিয়ান ভার্টিব্রাটা কারা, একটু বলো তো বুদ্ধি করে, নন ম্যামেলিয়ান ভার্টিব্রাটা কারা? ভার্টিব্রাটা শুরু হয়ে গেছিল মাছ থেকে, তাহলে মাছ থেকে আরম্ভ করে দুটো মাছেদের গ্রুপ, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, প্রত্যেকেই ডিম পারে, প্রত্যেকেই ডিম পারে। আর সেই জন্য বলা হচ্ছে লে এগ লাইক মোস্ট নন ম্যামেলিয়ান ভার্টিব্রেটস, মানে বেশিরভাগ নন ম্যামেলিয়ান ভার্টিব্রেটস এর মতো এরা ডিম পারে। তার মানে এরা স্তন্যপায়ী, যারা ডিম পারে এরা ডিম পাড়া স্তন্যপায়ী। বোঝা গেল? তাহলে ক্যারেক্টারে বুঝতে পারছি যে নন ম্যামেলস এর সঙ্গে এদের ম্যাচ করছে ক্যারেক্টার। 2 নম্বর, they feed their newborn with mammary gland secretion like all other mammals. ডিম পারলো, ডিম ফুটে বাচ্চা বেরোলো, কিন্তু সেই বাচ্চা মাতৃস্তন দুগ্ধ খেয়ে মানুষ হবে। বোঝা যাচ্ছে? তাহলে এই যে ঘেটে যাচ্ছে এবার, মানে দুটো গ্রুপের ক্যারেক্টার আসছে। তাহলে ওদের মতো ডিম পারলো, কিন্তু সেই ডিম ফুটে বাচ্চা বেরোলো, যে বাচ্চা কিন্তু স্তনপান করে মানুষ হচ্ছে। 3 নম্বর ক্যারেক্টার, they lack nipples but the skin over their mammary gland exude milk for their babies. দেখো নিপিল থাকা মানে যেটা মাধ্যমে একটি বাচ্চা যেটা নিয়ে মানে মুখের মধ্যে সাক করে আর কি, সেটাকে নিপিল বলা হয়। সেই নিপিল নাই, মানে মেমরি গ্ল্যান্ড আছে কিন্তু নিপিল নাই। তাহলে কি করে হয়েছে, কি করে খাচ্ছে তারা? ওই স্কিনের ওপর দিকেই একটা এরিয়া রয়েছে, যে এরিয়াতে তারা সাক করে। তার মানে এই বৈশিষ্ট্য আবারও তাকে একটু প্রিমিটিভ ক্যারেক্টার দিকে ফেলে দিল। 4 নম্বর, দ্য প্রোটোথেরিয়া আর অলসো রেফার্ড টু অ্যাজ মোনোট্রিমস। দেখো প্রথমেই প্রোটোথেরিয়াতে মোনোট্রিমস লেখা ছিল, আমরা বললাম পরে মানেটা বলছি। মোনোট্রিমস মানে কি, হ্যাভ ওয়ান ওপেনিং ফর এক্সক্রিশন অ্যান্ড রিপ্রোডাক্টিভ লাইক বার্ডস অ্যান্ড রেপটাইলস। মানে কি, একটাই কমন ছিদ্র রয়েছে রেচন পদ্ধ ত্যাগ করার জন্য এবং রিপ্রোডাক্টিভ সিস্টেমের জন্য। আমাদেরও আছে, মানে স্তন্যপায়ীদের ক্ষেত্রে আমরা মেলদের কথা বলছি, আমাদেরও মূত্রনালী এবং জননালী একই, আমাদেরও মূত্রনালী এবং জননালী একই। আর সেই ক্যারেক্টারের কথা বলা হচ্ছে মোনোট্রিমস, যাদের মূত্রনালী এবং জননালী একটাই পথে বের হয়, হ্যাঁ মানে একটাই পথে দুটো বের হয় আর কি, সেটাকে বলা হয় মোনোট্রিমস। এটা বার্ড এবং রেপটাইলস এরও ক্যারেক্টার, সেই জন্য প্রিমিটিভ ক্যারেক্টার হিসেবে এদের কাছে ধরা হচ্ছে। আচ্ছা, দেয়ার লেগ অন দ্য সাইড অফ দ্য বডিজ রাদার দ্যান আন্ডারনিথ দেম। মানে কি, মানে হলো এতক্ষণ যে সমস্ত প্রাণীদের কথা বলেছি না, তাদের সবার সাইডে পা আছে, একটু ভেবে দেখবে, সবার সাইডে পা আছে। ম্যামেলস এর নিচে, মানে বডির নিচে পা আছে, গরুর পাটা গরুর বডির নিচে আছে, ছাগলের নিচে আছে। এর আগে যাদের দেখেছিলে না কুমির, পাশে আছে। বোঝা গেল? তাহলে পাশে পা থাকা এটা নন ম্যামেলিয়ান ক্যারেক্টার, আর বডির নিচে পা থাকা এটা ম্যামেলসদের ক্যারেক্টার। তো এদের পাশে পা আছে, তার মানে ক্যারেক্টার এমন পাচ্ছি একটু ঘাঁটা ক্যারেক্টার। তো মানে বুঝতেই পারছি স্তন্যপায়ী প্রাণীর মেন ক্যারেক্টার এদের মধ্যে রয়েছে, আর সেই জন্য অবশ্যই এদেরকে স্তন্যপায়ী বলতেই হবে। ঠিক আছে, তাহলে প্রোটোথেরিয়া এই সমস্ত বৈশিষ্ট্য নিয়ে এলো। নেক্সট মেটাথেরিয়া বলার অপেক্ষা রাখে না, যে প্রোটোথেরিয়ার থেকে একটু উন্নত হবে, প্রোটোথেরিয়ার থেকে একটু উন্নত হবে। মেটা মানে মাঝামাঝি আর কি। তো মেটাথেরিয়ার কি বৈশিষ্ট্য রয়েছে? আচ্ছা, এদের ক্ষেত্রে মার্সুপিয়াল গ্ল্যান্ডস রয়েছে, মানে ছবি দেখলেই বুঝতে পারবে, কাঙ্গারু, কোয়ালা এদের ছবি দেওয়া আছে, তাহলে কাঙ্গারুকে ভাঙলে আমরা বুঝতে পারবো এখানে। সেই জন্য এদেরকে মার্সুপিয়ালস বলা হচ্ছে, যাদের মার্সুপিয়াল গ্ল্যান্ড আছে। মানে কি, কাঙ্গারুর ক্ষেত্রে অনেকেই আমরা বৈশিষ্ট্য জানি যে তারা ইম্যাচিওর বেবি ফর্ম করায়, ভালো করে বুঝবে, তাদের ইম্যাচিওর বেবি ফর্ম করায় এবং একটা পাউচের মধ্যে রেখে দেয়, একটা থলির মধ্যে, হ্যাঁ পেটের দিকে একটা থলির মধ্যে রেখে দেয়। এবং এদের ক্ষেত্রে কিন্তু কোনো প্লাসেন্টাল কানেকশন থাকে না। এই যে একটু আগে আমরা
একদম কন্ট্রিক থিসে পেয়েছিলাম একবার, এই আবার পাচ্ছি। এদের জন্য প্লাসেন্টাল কানেকশন নাই। একটা একটা বেবি যে মাতৃগর্ভে ইম্যাচিওর অবস্থায় মাতৃগর্ভ থেকে বেরিয়ে এলো, বেরিয়ে পালিয়ে এলো না, ওই থলির মধ্যে রয়ে গেল। এবার থলির মধ্যে থেকে বাইরে এসে এসে একটু পরিবেশ দেখবে কি কেমন, না না বাইরে এসে ওদের মানে ওই মায়ের স্তন গ্রন্থি আছে বাইরে, তো মুখটা বার করে মানে ব্রেস্ট মিল্ক ফিড করবে, আবার ঢুকে পড়বে, ব্রেস্ট মিল্ক ফিড করবে, আবার ঢুকে পড়বে। এই করতে করতে যখন বড় হয়ে যাবে, বড় হলে আর কে দেখে, লাভ মেরে বেরিয়ে ফেলে এসে। বোঝা গেল? তাহলে প্লাসেন্টাল কানেকশন নাই, প্রথম কথা। 2 নম্বর, ইম্যাচিওর বেবি ফর্ম করালো, ডিম পারলো না, ইম্যাচিওর বেবি ফর্ম করালো, পরে একটা ম্যাচিওর বেবি ফর্ম করাবে। বুঝতে পারছি আস্তে আস্তে উন্নতি হচ্ছে। তাহলে ইম্যাচিওর বেবি ফর্ম করালো, কিন্তু সে বাইরে বেরিয়ে এলো না, সেটা পাউচের মধ্যে রয়ে গেল, সেখান থেকে ব্রেস্ট মিল্ক ফিড করলো, তারপরে আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পর সে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, তাহলে মাঝামাঝি একটা ক্যারেক্টারে চলে এলাম, সেজন্য এরা মেটাথেরিয়া। ম্যামারি গ্ল্যান্ডস আর ডেভেলপড, ওখানে যেমন দেখছিলাম নিপলস অ্যাবসেন্ট রয়েছে, মেমোরি গ্ল্যান্ড ডেভেলপড না, এখানে এসে কিন্তু ডেভেলপ মেমোরি গ্ল্যান্ডস পাচ্ছি। তো এটাও একটা অ্যাডভান্স ক্যারেক্টারের মধ্যে পাচ্ছে আমরা। প্রোটোথেরিয়ার থেকে মেটাথেরিয়াতে আমরা কিছু অ্যাডভান্স ক্যারেক্টার পেয়ে গেলাম। আর থেরিয়ার কথা কিছু বলারই নেই, কারণ আমরা, ঠিক আছে। প্লাসেন্টাল ম্যামেলস, ব্র্যাকেটে লেখা রয়েছে প্লাসেন্টাল ম্যামেলস না, তাহলে এখানে ব্র্যাকেটে লেখা ছিল মোনোট্রিমস, এখানে মার্সুপিয়াল লেখা ছিল, এখানে প্লাসেন্টাল ম্যামেলস লেখা রয়েছে, যার মানে অবশ্যই এর সঙ্গে প্লাসেন্টাল কানেকশন থাকবে। আর সেই জন্য বলা আছে গরু, ভেড়া, ছাগল, বাঁদর, শিম্পাঞ্জি, মানুষ, এদের নিয়ে কোনো কথা হবে না, এরা আমরা। ঠিক আছে, সুতরাং বলার কিছু নেই। না, এখানেই শেষ নয়, তার কারণ এরপরে এরপরে কিছু বিষয় রয়েছে, সেটা হলো ট্যাক্সোনমিক টুলস। আচ্ছা, মন খারাপ করুন, মানে কেন বলছি, বলছি এই যে মেটাথেরিয়ার পর ইউথেরিয়াতে এসে স্যার কিছুই বললেন না, কি কেন বললাম না জানো? কারণ ইউথেরিয়াতে আমরা পড়ি, আর আমরা আমাদের গোটা ফিজিওলজি পড়বো, একটা ইউনিট আছে, সেজন্য কেন বসে বসে এই সমস্ত ক্যারেক্টার পড়বো, এগুলো ম্যাক্সিমাম জানি, 2-1 লাইনের কথা আমরা ম্যাক্সিমাম জানি। আমরা ডিটেলস পড়বো ফিজিওলজি, সেটার জন্য আমাদের একটা ইউনিট আছে, সেজন্য আমরা এখানে বললাম না। ঠিক আছে, আচ্ছা আমরা কি পড়বো? আমরা পড়বো ট্যাক্সোনমিক টুলস। আচ্ছা, এই টুলস মানে কিন্তু যন্ত্রপাতি নয় আর কি, হ্যাঁ, টুলস মানে জেনারেলি যন্ত্রপাতি বোঝায়। এখানে ট্যাক্সোনমিক টুলস মানে কিন্তু কোনো যন্ত্রপাতি নয়, কিন্তু কাজ করে যন্ত্রপাতির মতো আর কি, এরকম বিষয়। মানে কি, হার্বেরিয়াম, প্রথমে কিছু টপিক রয়েছে এখানে, তবে একটা মজার বিষয় রয়েছে এখানে, সেটা হলো যে ম্যাক্সিমাম যে টপিক গুলো আমাদের এখানে পড়তে হবে, সেগুলো সবই প্রায় নিটে বা এগ্রিকালচারে আছে, আমাদের বোর্ডের জন্য কম আছে। যেগুলো বোর্ডের জন্য আছে সেগুলো আমরা এখানে বলে দেবো, যেগুলো নিট বা এগ্রিকালচার আছে সেগুলো শুধু নাম শুনিয়ে দেবো, বিশেষ আলোচনা করব না, আমরা নিটের ক্লাসে গিয়ে সেই নিয়ে এনসিআরটি অনুযায়ী আলোচনা করবো। ক্লিয়ার? কারণ যা বোর্ডে দরকার নাই ফালতু এই ক্লাসে, সেগুলো নিয়ে ডিসকাস করার দরকার নাই, যেহেতু এনসিআরটির জন্য আমরা আলাদা করে ক্লাস করছি, সেই জন্য। আর বোর্ডে পড়বে না, তাহলে বোর্ডের জন্য ফালতু তারা এক্সট্রা এগুলো কেন পড়বে? প্রথম, হার্বেরিয়াম। কেউ রয়েছে যাদের স্কুলে হার্বেরিয়াম সিট বানাতে দিয়েছে? যাকে ক্লাস 11-এ হার্বেরিয়াম সিট বানাতে দেওয়া উচিত। হার্বেরিয়াম সিট কি, এটাকে জানতে হবে। সেটা হলো এই যে বিভিন্ন প্ল্যান্ট স্পেসিমেন, আচ্ছা হলোটাইপ মনে আছে? যখন ট্যাক্সোনমি পড়ছিলাম তখন হলোটাইপ, হ্যাঁ, ইলেকট্রোটাইপ, নিওটাইপ, এরকম প্রচুর টার্ম ছিল, আমরা ওসব বলিনি, আমরা হলোটাইপটা বলেছিলাম। কি, যে যে প্ল্যান্ট স্পেসিমেন দিয়ে সায়েন্টিস্ট পরীক্ষা করছে, সেই প্ল্যান্ট স্পেসিমেনটাকে অ্যাট ইজ ইজ সংরক্ষণ করতে হয়, যাকে হলোটাইপ বলা হয়। প্ল্যান্ট স্পেসিমেনকে সংরক্ষণের যে মেন জায়গা সেটা হলো বটানিক্যাল গার্ডেন, তবে যদি সেটা ড্রাই স্পেসিমেন হয় তাহলে হার্বেরিয়াম সিটের মধ্যে অবশ্যই থাকবে বটানিক্যাল গার্ডেনে। তাহলে বটানিক্যাল গার্ডেনে আমরা যেমন জীবন্ত গাছ পাবো, বিভিন্ন জায়গাকার কালেকশন পাবো গাছেদের যারা বেঁচে আছে, আমরা অনেক মৃত উদ্ভিদ পাবো যাদের কালেকশন রাখা আছে হার্বেরিয়াম সিটের মধ্যে। আমরা একটু বলে দিই হালকা করে হার্বেরিয়াম সিট কেসটা কি। সেটা হলো আর্ট পেপার, আমরা প্রত্যেকে জানি আর্ট পেপারের মতো সাদা রঙের দেখতে, এরকম এইরকম একটা নির্দিষ্ট মাপ আছে, হ্যাঁ, মোটামুটি এরকম একটা মাপের একটা কাগজ, এটা যাকে বলা হয় হার্বেরিয়াম সিট, দোকানে কিনতে পাওয়া যায়। আচ্ছা,
এই হার্বেরিয়াম সিড ধরো তোমাকে বলেছে যে 5টা মেডিসিনাল প্ল্যান্টের হার্বেরিয়াম সিড তুমি জমা দেবে ফাইনালের প্রজেক্ট এটা। তো তোমাকে এটা বছরের শুরুতে, মানে সেশন যখন শুরু হচ্ছে 11-এর, তখন শুরুতেই স্যারকে বলে দেওয়া দরকার। কেন? কারণ মেডিসিনাল প্ল্যান্ট যদি বলি তো যারা ম্যাক্সিমাম লেভেলে সবই কিন্তু ফেনোরোগ্যামস, মানে হলো সব পুষ্পক। হার্বেরিয়াম সিড বানানোর যে মেন মানে বেসিক লজিক বা বেসিক যে ব্যাপারগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই পড়ে, যদি অপুষ্পক হয় তাহলে সেখানে রুট সমেত, যদি ছোটখাটো গাছের মধ্যে হয় তাহলে রুট সমেত সমস্ত অংশটা, যদি টেরিডোফাইটা হয় তাহলে পাতা একটা উল্টে দিয়ে সোরাস পর্যন্ত দেখানোর ব্যবস্থা যেন থাকে সেই সিটের মধ্যে। আর যদি সপুষ্পক হয় তাহলে ফুল ধরে আছে এমন অবস্থায় সেই ডালকে কালেক্ট করতে হবে। এবার ধরো আম গাছ, আমি তো গোটা আম গাছকে তুলে নিচে বসাবো না, তাহলে আম গাছের একটা ডাল যেখানে মুকুল আছে সেই অবস্থায়, নিম গাছের একটা ডাল যেখানে ফুল ধরেছে সেই অবস্থায়। ফুল চাই, ফল চাই না, ফুল চাই। কারণ ফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য ফেনোরোগামসের ক্ষেত্রে। ঠিক আছে, আবার বলছি, ধরো এই রকমের 5টা মেডিসিনাল প্ল্যান্ট, ধরো তুলসী, বাসক, হ্যাঁ, নিম, এরকম করে 5টা কালেক্ট করা হলো। এবার কালেক্ট করে কি করতে হয়, এগুলোকে প্রথমে খবরের কাগজের মধ্যে ভরতে হয়, এমন ভাবে পাতিয়ে রাখতে হয় মানে যেন দুমড়ে মুচড়ে না যায়। মোটামুটি সব পাতা ফাতা হ্যান ত্যান সব ভালো করে আছে, চাপা দিয়ে প্রেস বোর্ড কিনতে পাওয়া যায়। ওই প্রেস বোর্ড অন্য কিছু না, ওই যে তোমার ইয়ে রয়েছে, ওই প্লাইউড রয়েছে, তাই প্লাইউডের নির্দিষ্ট এর থেকে একটু বড় মাপের দুটো কাটা হয় এবং ওর মধ্যে ওই পেপারগুলোকে ঢুকিয়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে তোমার যত রাজ্যের ভারী ভারী জিনিস আছে তোমার বাড়িতে চাপিয়ে দাও। আর আমাদের সস্তার প্রেস বোর্ড আছে বিছানার তলা, বিছানার তলায় ঢুকিয়ে দাও, প্রেস হয়ে যাবে। আচ্ছা, প্রথম বিষয় যেগুলো থাকে সেগুলো হলো যে কিছুদিন পর পর পেপারটাকে, না প্রথম প্রথম 2-1 দিন পর পর পেপারটাকে চেঞ্জ করতে হবে, কারণ পেপারটা ভিজে যাবে বারবার, কারণ গাছে প্রচুর জল আছে, ভিজে যাবে। বারবার চেঞ্জ করতে পারলে ফাঙ্গাল অ্যাটাক হয়ে যাবে, ফাঙ্গাস অ্যাটাক করবে, পুরো শেষ, ও কোনো কাজেই লাগবে না। মানে প্রথম প্রথম অনেকবার চেঞ্জ করতে হবে, যখন শুকিয়ে শুকিয়ে এসছে তখন একটু গ্যাপে গ্যাপে চেঞ্জ করলেও হবে। তোমাকে খেয়াল রাখতে হবে ফাঙ্গাস অ্যাটাক যেন না হয়, কারণ এখানকার মেন শত্রু ফাঙ্গাস। ওকে, এর জন্য ফাঞ্জিসাইডও আছে। সে আর এই 5টার জন্য কে করবে এসব, যদি গ্রাজুয়েশন লেভেল হয় তখন 50টা 60টা 70টা 100টা করে হার্বিয়াম সিড বানাতে হয়, তখন সেগুলোকে আমাদের করতে হয়। তাহলে হলো এটা। এবার ধরো ভালো ছেলেও থাকে অনেক, যাদের হঠাৎ করে মনে পড়েছে এই যা যা হার্বিয়াম সিড দিয়েছিল, চল নে ভেঙে নিয়ে আয়, এবার আয়রন আছে আয়রন করে দিচ্ছি, যে ভালো করে দেখ শুকি। দুটোর মধ্যে কালারের অনেক ডিফারেন্স আসবে, স্যার বুঝতে পারবে যে কোনটা আয়রন করে সেকে নিয়ে এসছে আর কোনটাকে অরিজিনালি হার্বেরিয়ামের যে প্রসিডিওর তাতে নিয়ে আসছে। যাই হোক, তাহলে আমরা মোটামুটি 2-3 মাস পরে একটা শুকনো এরকম ডাল পেলাম, সেটাকে নিয়ে এই হার্বেরিয়াম সিড যেটা দোকান থেকে কিনে এনেছিলাম তার মধ্যে চিপকানো হয়। হ্যাঁ, চিপকানো বলতে ফেভিকল দিয়ে, ফেভিকুইক দিয়ে, সেলো টেপ দিয়ে বা স্টেপলার দিয়ে না, এখানে স্টিচ করতে হয়। নিয়ম এটা, করে অনেক কিছু, কিন্তু নিয়ম হলো সুতো দিয়ে সেলাই করা। ধরো 5টা জায়গায় ডালে সেলাই করলে থেকে গেল, এরকম করা আর কি। যাই হোক হলো, এইবার এই নিচের ডান দিকে একটা লেভেল চিপকাতে হয়। এই লেভেলের মধ্যে থাকে ডেট অফ কালেকশন, প্লেস অফ কালেকশন, কালেক্টেড বাই, আইডেন্টিফাইড বাই, প্ল্যান্ট নেম, এই রকমের ডাটা, মানে যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো দিতে হয়। হার্বেরিয়াম বিভিন্ন বটানিক্যাল গার্ডেন পৃথিবীতে রয়েছে, আমাদের রয়েছে হাওড়া শিবপুরে আচার্য জগদীশ্বরেন্দ্র বোস বটানিক্যাল গার্ডেন। তো এই সমস্ত বটানিক্যাল গার্ডেনে লক্ষ লক্ষ হার্বেরিয়াম স্পেসিমেন, হার্বেরিয়াম সিড সংরক্ষণ করা আছে। কেন আছে মনে পড়ছে কি, যখন আমরা ট্যাক্সোনমি শুরু করেছিলাম মনে বলেছিলাম আইডেন্টিফিকেশন প্রথম উপাদান, যেখানে আইডেন্টিফাই করবে যে সায়েন্টিস্ট ভাবছে যে এই গাছটা আমি প্রথম আবিষ্কার করছি, তাকে তোকে জানতে হবে যে এটা আগে লোকে আবিষ্কার করেছে কিনা। তো সেটা খোঁজার প্রথম জায়গা, প্রধান জায়গা, অন্যতম জায়গা হলো হার্বেরিয়াম সিড। বোঝা গেল যে আগের সমস্ত বিজ্ঞানীরা সংরক্ষণ করে গেছে। এই হলো মোটামুটি হার্বেরিয়াম। মিউজিয়াম নিয়ে কোনো কথা বলবো না, আমাদের পরীক্ষায় আসে না। বোর্ডের জন্য, নিটের জন্য বলবো, 2-1 লাইন বলবো, সেটা নিটে এনসিআরটি বেস্ট বলবো। আচ্ছা, বোটানিক্যাল গার্ডেন বলবো না, জুলজিক্যাল গার্ডেন বলবো না, এগুলো সব এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়ে, এগুলো আমাদের এখানে দরকার নেই, এগুলো কোনো লাগবে না। যেগুলো লাগবে, নিটের জন্য লাগবে, সেগুলো হলো কি, মানে হোয়াট ইজ কি, তাহলে কি কি বললে বুঝতে পারবো না, হোয়াট ইজ কি। হ্যাঁ, তো এই একটা টার্ম চলে আসবে, কি টার্ম আসবে, মনোগ্রাফ,
আচ্ছা, এখানে কিছু টার্ম আমরা পাবো যেগুলো মেনলি আমরা নিটের বেসে আলোচনা করব। নিট বা এগ্রিকালচার পরীক্ষা যেগুলো লাগবে আমাদের বোর্ডের এক্সামের জন্য লাগবে না। আমি জাস্ট একদমই না পড়ে ছেড়ে দেবে সেই জন্য দু একটা জাস্ট টার্ম আমি বলে দিচ্ছি, যাতে আমাদের একটু মানে বইয়ে পেয়ে গেলে যেন আমাদের কোনো অসুবিধা না হয়, আমরা বুঝতে পারি যে এগুলো কি মানে। ওকে, আচ্ছা কি সেগুলো দেখো। যখন আমরা কোনো অনলাইন শপিং সাইটে শপিং করি তখন আমরা কিন্তু সেখানে বিভিন্ন ফিল্টার অ্যাড করি, না বিভিন্ন ফিল্টার অ্যাড করি লাইক দিস, যে প্রাইস লোয়েস্ট টু হাইয়েস্ট খুব পছন্দ করি। এই বিষয়ে আমরা পুরো কনসিডার করি। হ্যাঁ, প্রাইসে লোয়েস্ট টু হাইয়েস্ট এটা আমরা বেশি পছন্দ করি। রেটিংস নো কম্প্রোমাইজ, হাইয়েস্ট টু লোয়েস্ট। আচ্ছা, ব্র্যান্ড হাইয়েস্ট টু লোয়েস্ট মানে ব্র্যান্ডেড অবশ্যই। বাকি সব জায়গাতে আমরা ভালো জিনিসটা খুঁজি, দামটাই শুধু লোয়েস্ট টু হাইয়েস্ট মেরে দিই। হ্যাঁ, দিয়ে আমাদের কাছে কিছু ফিল্টার মানে ফিল্টারগুলো অ্যাপ্লাই করে কিছু জিনিসপত্র নেমে আসে, সেগুলো নিয়ে এবার আমরা রিসার্চ করি কোনটা কেনা যেতে পারে। এখানে কি হলো ঠিক সেই রকম ফিল্টার যার থ্রু দিয়ে আমরা ক্লাসিফিকেশন করতে পারবো। তোমাকে গল্পের মাধ্যমে বুঝতে হবে, এমনি ভাষায় বইয়ের ভাষায় বললে তুমি ভালো করে বুঝতে পারবে না। কি আর কাপলেটস এই দুটো জিনিস তুমি কি হালকা করে বুঝে নাও। সেটা হলো ধরো একটা ক্লাসিফিকেশন আমি করছি, টাবলেটস হলো যেখানে অপোজিট ক্যারেক্টার রয়েছে, যেমন মেন্ডেলসই বলেছিলেন না, এই নাই ওই এই নাই ওই, এরকম অপোজিট ক্যারেক্টার, হয় গোল হবে নাই কুঞ্চিত হবে, হয় হলুদ হবে নাই সবুজ হবে, অপোজিট ক্যারেক্টার বলেছিল কাপলেটস। ঠিক আছে, কাপল মানে জোড়া, তাহলে সেরকম ভাবেই কাপলেটস মনে রাখো, জোড়াই ক্যারেক্টার। আর সেখানে ইউজ করা হচ্ছে কি, যেখানে ধরো কথাই বলছি যে বীজের রং কি, আর কাপলেটসে চলে গেল হলুদ হবে না সবুজ হবে, বোঝা গেল? এইভাবে কি আর কাপলেটস কি ইউজ করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, ঠিক আছে, ট্যাক্সোনমিতে। আর এখানে মোনোগ্রাফ, ফ্লোরা এগুলো নিয়ে আলোচনা করার কোনো দরকার নাই, কারণ এসব আমাদের বোর্ডের পরীক্ষায় পড়বে না, নিটের পরীক্ষায় পড়বে। আমরা এক লাইন হাফ লাইন করে বলবো, ওটাই পড়বে, আর কিছু পড়বে না ও ছাড়া। ঠিক আছে, ওই এক লাইন হাফ লাইনই লাগবে, ওটা একবারে ভালো করে মনে রেখে দেবে, ওখান থেকে কাজ মিটে যাবে। কিন্তু প্রচুর আছে এই যে কথাগুলো, এইগুলো টার্ম গুলো লেখা হয়েছে না, এগুলো নিট বা এগ্রিকালচারের পরীক্ষা প্রচুর আসবে, তোমাকে জ্বালিয়ে মেরে দেবে আর কি। হ্যাঁ, সুতরাং হাফ লাইন এক লাইন করে ভালো করে বুঝে রাখবো, আর কোনো অসুবিধা হবে না, যাবতীয় যা কোশ্চেন আসবে সেখান থেকে আমরা করতে পারবো। ঠিক আছে, এই মোটামুটি আমাদের ইউনিট 1-এ ছিল। ইউনিট 1 আজকে শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে ইউনিট 5-এর একটা চ্যাপ্টার পড়ে আসবো। ইউনিট 5 শুরু করবো না আমরা, মানে ইউনিট 5 শুরু করে দিলাম না, ইউনিট 5-এর ফার্স্ট চ্যাপ্টারটা আমরা পড়ে নেবো, ডাইজেস্টিভ সিস্টেম। কেন, অনেকদিন ধরে এসব পড়ছি, ঠিক আছে, সেই জন্য আমরা একবার ওটা পড়বো, দিয়ে তারপরে কিন্তু আমরা ইউনিট 2-তে নর্মালি ফিরে আসবো। কারণ বিভিন্ন স্কুলে যখন ধরো পরীক্ষা হবে, টেস্ট যখন হবে, তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম স্কুলে হয়তো দেখতে পাবো, যদি হয় ভালো স্কুলে, কোনো স্কুলে টেস্ট হয় না, ভালো কোনো স্কুলে টেস্ট হয় না, ঠিক আছে, যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউনিট 1, 2, 3 পরীক্ষায় আসবে। সেই জন্য আমরা 2টাকে কমপ্লিট করবো। কিন্তু যেহেতু অনেকদিন ধরে আমরা একটু সবজি টবজি খাচ্ছি আর কি, একটু নন ভেজ খাবারের দরকার আছে, অনেকদিন ভেজ চলছে, হ্যাঁ মানে একটু বোরিং বোরিং ব্যাপার চলে এসছে, সেই জন্য আমরা ডাইজেস্টিভ সিস্টেম দিয়ে 7টাকে বদল করে চলে আসবো, দিয়ে আবার ইউনিট 2-তে ফিরে আসবো। ঠিক আছে, নেক্সট দিনকে ডাইজেস্টিভ সিস্টেম।